হচ্ছে হাইপারটেনশন। আমরা তো জানি যে হাইপারটেনশন হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস আমাদের জন্য। হ্যাঁ, আমাদের জন্য হাইপারটেনশন তো একটা গুরুত্বপূর্ণ টপিকস। হাইপারটেনশন তো আমাদের সারা জীবনই লাগবে, আমরা যত ডাক্তার হই না কেন হাইপারটেনশন তো সবাইকে চিকিৎসা করতে হয়। মেডিসিন, গাইনি, সার্জারি, সবারকে অর্থোপেডিক্স হাইপারটেনশন চিকিৎসা করতে হয়। কিন্তু যত আমরা উপরের দিকে উঠে থাকি তত আমাদের নলেজ ন্যারো হয়ে যায়। অর্থাৎ ইন্টার্ন হিসাবে আপনাদের যে পরিমাণ জ্ঞান আছে, যখন দেখবেন আপনি যত বিশেষজ্ঞ হবেন তত ন্যারো হবে। মেডিসিন হলে অনেক জ্ঞান থাকবে, আবার যখন ব্রাঞ্চে চলে যাবেন তার বাইরে অনেক কিছুই ভুলে যাবেন। তো এই জন্য দেখা যায় যে হাইপারটেনশন সম্বন্ধে গিয়ে পরে একটা সময় দেখা যায় যে এগুলো সব মেডিসিনের হাতে অথবা কার্ডিওলজির হাতে চলে যায়। যাই হোক, আমাদের আজকের টপিক হচ্ছিল হাইপারটেনশন। তো হাইপারটেনশনের বলার আগে আমি কিছু কথা বলি যে আপনার হাইপারটেনশনে আসলে কিন্তু বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন আছে। তো সবসময় মনে রাখবেন যে আপনাকে একটা জিনিস করা উচিত। সব সময় আপনার কখনো বলা হচ্ছে যে একজন ইন্টার্নিস্ট নেভার সোল্ড হিজ হেড, অর্থাৎ একজন ডাক্তার হিসাবে আপনি আপনার কখনোই নিজের হেডটাকে বিক্রি করে দিবেন না। আপনি যে কোনো রুগী দেখার আগে সব সময় নিজে একটা সিদ্ধান্ত নিবেন যেটা আপনি কি করবেন। এটাকে আপনি নিজে এটা নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার এটাকে আপনি ওই কোম্পানির কথা মতো বা বিভিন্ন সোসাইটির কথা মতো চলবেন, নাকি নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনায় এটা প্রচার করে আপনাকে নিজের দেশ অনুসারে রোগীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে আপনাকে চিকিৎসা দিতে হবে। তাহলে আমরা আমাদের লেকচারটা শুরু করি। তা আজকে হচ্ছে হাইপারটেনশন। যাই হোক, হাইপারটেনশন সম্বন্ধে আমি প্রথমে যে কথাগুলো বলবো, বিং এ ডক্টর আপনার 100% রাইট আছে টু সিলেক্ট এ ড্রাগ দ্যাট ইউ লাইক ফর ইউর পেশেন্ট। হাইপারটেনশনে অনেক ওষুধ আছে, আপনার যখন বলবো আমরা আস্তে আস্তে দেখবো যে হাইপারটেনশনের অনেক। আমার কথা তো শোনা যাচ্ছে মনে হয় না? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, গুড। আমাদের তাহলে বিং এ ডক্টর আপনার 100% রাইট আছে। হ্যাঁ, আপনি যে কোনো রোগীকে যে কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ লিখতে পারেন, এটা আপনার রাইট। আপনার যে ড্রাগ পছন্দ আপনি সেটা লিখতে পারেন। বাট কিছু কিছু জিনিস মানতে হবে আপনাকে, বেসিক প্রিন্সিপাল কিছু ফলো করা উচিত, এটা আমি মনে করি। এক হচ্ছে ফার্স্ট এক্সক্লুড কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ আপনি যে ড্রাগটা সিলেক্ট করবেন কোনো পেশেন্টকে, সেটা কি আপনার ওই রোগীকে দেওয়া যাবে কিনা, তার কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, এটা আমাকে মনে রাখতে হবে। দেন লোক হুইচ ড্রাগ ইজ প্রিফার্ড ফর কোএক্সিস্টিং প্রবলেম, এই রোগীর যে সমস্যাগুলো আছে এটার সাথে কোন ড্রাগটা তার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছিল নেভার স্টপ বিটা ব্লকার সাডেনলি। বিটা ব্লকার যদি কেউ খেতে থাকে তাহলে এটা কিন্তু সাডেনলি আমরা বন্ধ না করে, হ্যাঁ, আমরা ট্যাপার করবো। অনেক সময় অনেক বড় বড় স্যার এই কাজটা করে, আসলে তো দাম সব বন্ধ করে দেয়। হ্যাঁ, রোগী কি ওষুধ খাচ্ছে না খাচ্ছে এটা একটু আমাদের দেখা উচিত। যদি দেখা যায় যে বিটা ব্লকার এটা সাডেন বন্ধ করা খারাপ, কিন্তু অনেকদিন রোগী খেতে থাকে তো গ্রাজুয়ালি বন্ধ করা উচিত। ইফ পেশেন্ট বিপি ইজ কন্ট্রোল উইথ কারেন্ট ড্রাগস, নো চেঞ্জ ইজ নিডেড ইফ আদার ইন্ডিকেশন থাকে। যদি আদার কোনো ইন্ডিকেশন না থাকে তাহলে রুগী আপনার কাছে আসলো, একটা ভালো ড্রাগ খাচ্ছে, মনে মনে আপনি মনে করেন যে রুগীর যে বর্তমান যে পি এক্সিস্টিং কন্ডিশন আছে এই ড্রাগটা তার জন্য সুইটেবল, এটার জন্য মানে চেঞ্জ করতে হবে না। হয়তো ডায়াবেটিস আছে, তাকে এসি ইনহিবিটর দিলে ভালো হতো, তাহলে আমি চেঞ্জ করব। বা আইএসডি আছে, এখানে এই ডাক্তার পড়লে ওই ডাক্তার দিলে ভালো হতো। ওই পেশেন্টের বিপি আছে, এইটা দিলে মনে হয় ভালো হতো। এছাড়া বা সিকেডি আছে, আমার চয়েস অফ দাগ এটা হওয়া উচিত। এছাড়া যদি কোনো রোগী আপনার কাছে আসে এবং সে যদি কোনো পি এক্সিস্টিং ড্রাগে যদি সে ভালো কন্ট্রোল থাকে, আমার মনে হয় যে সেটাকেই সবচাইতে যেটা বডির সাথে স্যুট করে গেছে সেটাকে কন্টিনিউশন করা উচিত। তাহলে আমরা চলে যাচ্ছি। তাহলে আমাদের যে জিনিসটা গুলো দেখতে হবে, তাহলে ডিফাইন হাইপারটেনশন। হাইপারটেনশন একটু বড় আছে, অনেকগুলো স্লাইড। আমার আগের যে ইন্টার প্রোফাইল ছিল এখানে 2টা কি 3টা পাতা ছিল, কিন্তু এটা করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে। যাই হোক, দেখা যাক কতটুকু আজকে হয়তো পুরোটুকু শেষ করতে নাও করতে পারি। তা ডিফাইন হাইপারটেনশন। হাইপারটেনশন ইজ কি সাস্টেন এলিভেশন অফ সিস্টোলিক ব্লাড প্রেসার মোর দেন 140 এন্ড ডায়াস্টোলিক প্রেসার যদি 90 এর বেশি হয় অথবা দুইটাই থাকে, তাহলে আমরা কি বলবো, একটা অথবা দুইটা। সিস্টোলিক ব্লাড বেশি থাকলে আমরা হাইপারটেনশন বলবো, শুধু ডায়াস্টোলিক প্রেসার বেশি থাকলে হাইপারটেনশন বলবো, অথবা দুইটাই যদি বেশি থাকে তাহলে আমরা হাইপারটেনশন বলবো। তাহলে আমাদের কাট অফ ভ্যালু কত, 140 সিস্টোলিকের জন্য, মোর দেন 140, এবং ডায়াস্টোলিকের জন্য মোর দেন 90। এটা নিয়ে আবার অনেক মতভেদ আছে। বিভিন্ন যখন সোসাইটি হয় তখন মানুষ আমাদের মধ্যে কি হয়, মতভেদ বেশি হয়। যেমন একটা দলের মধ্যে
নেতা বেশি হলে অত বেশি গ্রুপিং হয়, এরকম এখন বিভিন্ন সোসাইটি হওয়াতে দেখা যাচ্ছে যে এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক মতবাদ আছে। যাক, সেটা কোনো ব্যাপার না। এভারেজ আমরা ধরি যে 140-এর উপরে সিস্টোলিক প্রেসার, এবং ডায়াস্টোলিক প্রেসার যদি 190-এর উপরে উঠে তখন সেটাকে আমরা হাইপারটেনশন বলি। একটা হচ্ছে যে এসেনশিয়াল হাইপারটেনশন। প্রতিটা হাইপারটেনশনকে আমরা এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন করি। এসেনশিয়াল হাইপারটেনশন বলতে বোঝানো হচ্ছে যে যে হাইপারটেনশনটা প্রাইমারি হাইপারটেনশন, অর্থাৎ কজ ইজ আননোন। আসলে কজ অ্যাকচুয়ালি আননোন না, কিছু কিছু ফ্যাক্টর আছে, এগুলো আমরা ডিসকাস করব না প্যাথোলজি, কিন্তু কিছু কজ আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো বড় কোনো সেকেন্ডারি কোনো কজ খুঁজে পাওয়া যায় না। আর সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে অনলি 5% ক্ষেত্রে, যেটা সেকেন্ডারি কোনো ডিজিজের জন্য, যেরকম কারো হয়তো কুশিং সিনড্রোম হয়েছে তার জন্য হাইপারটেনশন হয়েছে, কারো হয়তো সিকেডি হয়েছে তার জন্য হাইপারটেনশন হয়েছে, সিকেডিটাই তার হাইপারটেনশনের কারণ, তখন এগুলোকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এখন ডায়াগনোসিস অফ হাইপারটেনশন should be based on at least 3 blood pressure measurement per visit and at least 2 or 3 visit। অর্থাৎ একজনকে আমাদের অন্তত পক্ষে আমাদেরকে 3টা মেজারমেন্ট নিতে হবে, 3টা মেজারমেন্ট কমপক্ষে 2টা বা 3টা ভিজিটে। হ্যাঁ, তো আসলে হাইপারটেনশন একবার একটা রুগী আসলো বসলো আমি বিপি মাপলাম, তাকে হাইপারটেনশন বলা যাবে না। হ্যাঁ, অন্তত আপনাকে অ্যাটলিস্ট বলে 3টা ভিজিট, আর এক ভিজিটেই আপনাকে 3বার ব্লাড প্রেশার মাপা উচিত, মিনিমাম 2বার। যদি এখানে 3বার বলা হচ্ছে, আমাদের আসলে কারো যখন ব্লাড প্রেশার আপনি পাবেন তখন আপনার উচিত কি, আপনি ব্লাড প্রেশারটা মাপেন, মাপার পরে আপনি কাফটা আবার ডিফ্ল্যাট করবেন, ডিফ্ল্যাট করার পরে আপনি আবার মাপবেন, মাপার পরে তখন আপনি দেখবেন যে কিছু 5 মিনিট বিরতি দিয়ে যে আবার ব্লাড প্রেশারটা বেশি পাচ্ছেন কিনা। তো আর এখানে যারা বলতেছে তাহলে অ্যাটলিস্ট 3বার আপনাকে ভিজিটে মাপতে হবে, এবং কমপক্ষে 2টা বা 3টা ভিজিটে, আপনার প্রতি ভিজিটে 3বার করে মাপতে হবে। আমরা অবশ্য 2বার করে মাপতে বলি। অলদো ইন পার্টিকুলার সিভিয়ার কেস, যখন অনেক বেশি হাইপারটেনশন থাকে তখন আপনার সিঙ্গেল ভিজিটে, কারণ দেখেন যে কারো ব্লাড প্রেশার 240/120 আছে, এটা আপনি এক ভিজিটে আপনি ধরে নেবেন সে হাইপারটেনশন। নাহলে আমরা সাধারণত আমাদের নিয়ম হচ্ছে যে আপনাকে ফার্স্ট ভিজিটে আপনি হাইপারটেনশন পাইলেও আমরা সাধারণত হাইপারটেনশন বলবো না। So at least 2 measurements should be obtained once the patient seated comfortably. Patient কে খুব কমফোর্টেবলি বসতে হবে, আপনার কমপক্ষে 5 মিনিট বসতে হবে, তারপরে ব্যাকটা সাপোর্টে থাকবে, অর্থাৎ সে চেয়ারে হেলান দিয়ে বসবে, ফিটটা ফ্লোরে থাকবে এবং আর্মটা সাপোর্টেড থাকবে, হরিজন্টাল পজিশন। ভালো হয় যদি আপনি চেয়ারে হ্যান্ডেল থাকে, হ্যান্ডেল বা টেবিলের মধ্যে যদি পেশেন্টের আর্মটা সাপোর্ট দেওয়া থাকে, এবং কাফটা বাঁধা থাকবে হার্ট লেভেলে। Find the initial blood pressure in between 140 to 160 and diastolic pressure in between 90 to 100. তাই রিপিট দ্য মেজারমেন্ট, আমি যাই বললাম যে প্রথমে যখন আপনি পাবেন তখন রিপিট মেজারমেন্ট করতে হবে। এটা বলা হয়েছে যে অ্যাটলিস্ট সেপারেট ওকেশন উইদিন 2 মান্থের মধ্যে, 2 মাসের মধ্যে 3টা সেপারেট ওকেশনে আপনাকে মাপতে হবে, তারপরে আপনি বলবেন যে এটা হাইপারটেনশন। নাহলে কিন্তু একবার বিপি মেপে কখনোই হাইপারটেনশন বলা যায় না। অনেক সময় দেখা যায় যে মানুষ একবার বিপিতে, এই জন্য কিন্তু হাইপারটেনশনের যে কথাটা বলা হয়েছে যে হাইপারটেনশন বলতে হইলে মিনিমাম আপনাকে 3টা ভিজিট করতে হবে 2 মাসের মধ্যে। শুধু না, যদি এক্সেসিভ সিভিয়ার হাইপারটেনশন হয় সেই ক্ষেত্রে আপনাকে এটা করতে হবে না। একটা রোগী 220/120 নিয়ে আসছে, এখন আপনি বলছেন যে না আমাদের নিয়ম অনুসারে তো আপনাকে 3 মাস পর 3 মাস 3টা ভিজিট করতে হবে 2 মাসের মধ্যে, তাহলে আপনি যান আজকে চিকিৎসা দিব না আরেকদিন আসেন। না, সিভিয়ার হাইপারটেনশন হইলে ওইটাকে আপনার সিঙ্গেল ভিজিটটাকে আপনাকে ধরে নিতে হবে। নাইলে অন্যান্য ক্ষেত্রে যেটা 140 থেকে 60-র মধ্যে থাকে, অথবা ডায়াস্টোলিক যদি 90 থেকে 100-এর মধ্যে থাকে, তাহলে ফার্স্ট টাইম হইলে সে তাকে এখানে আপনাকে 3টা ভিজিটে মাপতে হবে অ্যাটলিস্ট উইদিন 2 মান্থ। যাই হোক, সিমটম অফ যদি কারো পর্চুলার হাইপারটেনশন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই, যেমন পেশেন্টকে ফল থাকে, ডিজিনেস থাকে, তাহলে সুপাইন পজিশনে বা সিটেড পজিশনে মাপতে হবে। অ্যাকচুয়ালি আপনি যখন প্রেশারটা মাপবেন তখন তাকে শোয়ানো অবস্থায় মাপা উচিত, আবার বসায় বা দাঁড়ানো অবস্থায় মাপানো উচিত। বসে মাপলে আবার বসানো অবস্থায় মাপা উচিত, আবার দাঁড়ানো অবস্থায় মাপা উচিত। এবং আমরা তো জানি যে সাধারণত আমরা বলি যেটা এখানে যদি অনেক কিছু লেখা আছে, আমি আমার কিছু কথা বই এখানের সাথে নাও মিলতে পারে, কারণ এগুলো হচ্ছে গাইডলাইনের কথাবার্তা, আর আমি যে কিছু বলবো প্র্যাকটিক্যাল। আমাদের পচুরাল ড্রপ মাপার জন্য আমরা বসায় মাপবো, তারপরে আমরা যেটা বলি, তারপরে পেশেন্টকে দাঁড়ায় কাফটা বাঁধা থাকবে, ডিফ্ল্যাট করা থাকবে, তারপরে পেশেন্টকে দাঁড়াইতে বলবো কখন, আমরা সাধারণত 2 মিনিটের মধ্যে মাপবো। হ্যাঁ, উইদিন 2 মিনিট, সাধারণত 3 মিনিটের আগে 2 মিনিটের পরে সাধারণত আমরা
মাপি। যদি দেখা যায় সিস্টোলিক ব্লাড প্রেশার 20-এর কম বেশি 20/10 ধরি, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 20-এর কমে যায় এবং ডায়াস্টোলিক প্রেশার 10-এর নিচে নামে, তখন আমরা সেটাকে পোস্চুরাল ড্রপ বলি। পোস্চুরাল ড্রপের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোস্চুরাল ড্রপ ইন্ডিকেট করে পেশেন্টকে হাইপোটেনশন ইন্ডিকেট করে, মানে পেশেন্টের ডিহাইড্রেশন আছে অথবা এডিসনস ডিজিজ আছে বা অটোনমিক ফেলুর আছে, এইগুলো আমাদেরকে ইন্ডিকেট করে। যাই হোক, আমরা এখন আসলে চলে আসি। এখন আমরা যেখানে চলে যাব যে ক্যাটাগরি, আপনার হাইপারটেনশনকে দুইটা ভাগে ভাগ করি, একটা সিস্টোলিক ব্লাড প্রেশার, সরি হাইপারটেনশন না, ব্লাড প্রেশারকে দুইটা ভাগে ভাগ করি, সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এখন যে সিস্টোলিক ব্লাড প্রেশারে আবার এর মধ্যে অপটিমাল, যেটা যেটা ডেভিডসন থেকে নেওয়া আছে, এটা আমরা যখন অপটিমাল ধরবো কখন 120 নিচে এবং 180 নিচে, নর্মাল ধরা 130 এবং 85 নিচে, আর হাই নর্মাল এগুলো দেখেন নর্মালকে তিনটা ভাগে ভাগ করেছে, অপটিমাল, নর্মাল এবং হাই নর্মাল। 134 থেকে 130 থেকে 139 এন্ড 85 থেকে 89 পর্যন্ত ছিল আপনার হাই নরমাল। তাহলে আমরা ব্লাড প্রেশার কখন বলবো? ব্লাড প্রেশার বলবো, হাইপারটেনশন তখনই বলবো আমার এটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করছি, গ্রেড 1 বা মাইল্ড, যেটা হচ্ছে যে 10-10 করে, আপনি সিস্টোলিক বাড়াবেন 20 করে আর এখানে ডায়াস্টোলিক বাড়াবেন 10 করে, 140 থেকে 159 পর্যন্ত, এটা হচ্ছে গ্রেড 1। আর ডায়াস্টোলিক যদি আপনার 90 থেকে 99 হয় তখন সেটা হবে হচ্ছে, এটা হচ্ছে গ্রেড 1 বা মাইল্ড হাইপারটেনশন। গ্রেড 2 কে আমরা বলি মডারেট হাইপারটেনশন, এটাও 20 বাড়াতে হবে 160 থেকে 179 পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে হলো সিস্টোলিক ব্লাড প্রেশার যদি থাকে তাহলে এটা গ্রেড 2। আর যদি ডায়াস্টোলিক প্রেশার 100 থেকে 110 পর্যন্ত থাকে, বা 110 তো না 109 পর্যন্ত থাকে, তখন এটা গ্রেড 2 বা মডারেট। তাহলে গ্রেড 3 যেটা সিভিয়ার হাইপারটেনশন, সেটা হচ্ছে ইন ডেভিডসনের এটা অনুসারে মোর দেন সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 180-এর বেশি থাকে এবং ডায়াস্টোলিক প্রেশার যদি 110-এর বেশি থাকে, তাহলে সিস্টোলিক প্রেশার 180-এর বেশি এবং ডায়াস্টোলিক প্রেশার 110-এর বেশি থাকলে সেটা আপনি সিঙ্গেল সেটিং এ যদি পান, তখন সেটাকে আপনাকে হাইপারটেনশন ধরে চিকিৎসা দিতে হবে। এই ক্ষেত্রে আপনার বারবার ওই যে আবার 3 মাস পরে আসেন বা 2 মাস পরে আসেন, সেটা আমরা বলবো না। আরেকটা টার্ম আছে যে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন বলতে বলা হয় শুধু সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে, ডায়াস্টোলিক প্রেশারটা নরমাল থাকবে, অর্থাৎ 90-এর নিচে থাকবে। এটাকেও দুইটা ভাবে ভাগ করা হয়েছে, গ্রেড 1 যখন ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার 140 থেকে 159 থাকবে, এবং গ্রেড 2 হচ্ছে 160-এর উপরে থাকবে। আর আমি যেহেতু আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন নাম হয়েছে, তাহলে ডায়াস্টোলিক প্রেশার অলওয়েজ থাকবে less than 90 millimeter of mercury। এখন যেটা আমরা বলবো একটা হচ্ছে আহাক গাইডলাইন, হ্যাঁ, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে অনেক প্রভাবশালী থাকে না, আমেরিকার তো এমনি বই শক্তি, তার সবকিছুর মধ্যে প্রভাব করে, তাদের ডলার আমাদের ইকোনমি, সারা পৃথিবীর ইকোনমি নিয়ন্ত্রণ করে, এরকম তারা আমেরিকান গাইডলাইন গুলো আমাদের মেডিকেল সেক্টরে তারা হচ্ছে মাতব্বর। ঠিক আছে, যাক আমাদের ম্যাক্সিমাম আমরা সবাই কি করি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এদের মাতব্বরি মেনে নেই। যা এটা নিয়ে এখন আর বলবো না, এসব কথা বলতে গেলে আসলে পড়ানো হবে না। যাক, গাইডলাইন অনুসারে আমরা ক্যাটাগরি যেটা 2017-তে লেটেস্ট, এরপরে হয়তো বের হয় নাই, সে অনুসারে আবার ব্লাড প্রেশারকে তারা একটু ডিফারেন্স করে। ওটা তো ব্রিটিশ গাইডলাইন আর এটা হচ্ছে আমেরিকান গাইডলাইন। ব্রিটিশ এবং আমেরিকান গাইডলাইনের মধ্যে কিছু মানে ইয়া থাকে, কি বলে এটাকে, গ্যাপ থাকে বা কিছু অসামঞ্জস্য থাকে। যাই হোক, নর্মাল ধরা হয়েছে, তারা অনেক কমায় দিছে, অর্থাৎ তারা চাচ্ছে সবাই, আমরা তাদের অনুসারে আসলে পৃথিবীর সবাই হাইপার টেনশন, তারা নর্মাল দিছে 120-এর নিচে এবং ডায়াস্টোলিক প্রেশার 80-এর নিচে। আর এলিভেটেড বলা হয়েছে যে 120 to 129 মিলিমিটার, এটা যখন থাকবে অর্থাৎ 10 বারে এলে সেটা এলিভেটেড বলা হচ্ছে। আর ডায়াস্টোলিক প্রেশারটা লেস দেন 80। এখন তাদের ভাষ্য অনুসারে আমেরিকান বা আহা গাইডলাইন বলছে যে হাইপারটেনশনকে দুইটা স্টেজে ভাগ করছে, একটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2। এই জন্য অনেক সময় আপনাকে যখন স্টেজ বলবে তখন মনে করবেন যে এটা হচ্ছিল আপনার আহা গাইডলাইন বলতেছে, যখন মাইল্ড মডারেট বলবে বা গ্রেডিং বলবে তখন আমরা বলবো হচ্ছে আমরা ব্রিটিশ গাইডলাইন ফলো করছি। তাও আহারা একদম ব্লাড প্রেশার এখন সবাই অনেক কমাই দিছে, তারা বলছে 140-এর থেকে 130 থেকে উপরে উঠলে ব্লাড প্রেশার, অর্থাৎ স্টেজ 1 হচ্ছে 132 139 যদি হয়, আর ডায়াস্টোলিক প্রেশার যদি 82 89 হয় তাহলে হবে স্টেজ 1, আর স্টেজ 2 হচ্ছে 140-এর উপরে থাকলে স্টেজ 2, আর 90-এর উপরে থাকলে স্টেজ 2।
তাহলে দেখেন আহা গাইডলাইন, যে গাইডলাইন অনুসারে আমাদের যে গাইডলাইনটা আমরা বলবো, যে আমরা যদি আপনাকে ইয়াটা ধরি, যে ব্রিটিশ গাইডলাইন ধরি, তো ব্রিটিশ গাইডলাইনে হাইপারটেনশন শুরুই হয়েছে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার 140-এর উপরে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90-এর উপরে, কিন্তু আহা গাইডলাইন অনুসারে ধরলে এটা হলো স্টেজ 2 হাইপারটেনশন, যেটা নরমাল। তো ওরা বলছে 130-এর উপরে উঠলে হাইপারটেনশন, আর ডায়াস্টোলিক প্রেশার যদি 90-এর উপরে উঠে তখনই সেটাকে তারা হাইপারটেনশন হিসাবে ধরা হয়েছে। যাই হোক, এগুলো আমাদের অত গুরুত্বপূর্ণ না। বেসিক্যালি আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে 140-এর উপরে উঠলে ধরি সিস্টোলিক ব্লাড প্রেশার হাইপারটেনশন, আবার 90-এর উপরে ধরলে আমরা বলি এটা ডায়াস্টোলিক প্রেশার। 90-এর উপরে উঠলে সেটাকে ধরা হয় যে আপনার হাইপারটেনশন হিসাবে আমরা ধরি। এটা হলো আমরা ইন জেনারেলি ক্লিনিক্যালি ধরবো। এখন আইসোলেটিক সিস্টেমিক হাইপারটেনশন তো এটা আগে বলা হয়েছে, গ্রেড 1 গ্রেড 2, এটা আমি বলতেছি না। এটা সাধারণত কাদের বেশি হয়, যারা বয়স্ক মানুষদের হয় তাদের এটা বেশি হয়। এটার কজ হচ্ছে স্টিফেনিং, যেদের দেখা যায় যে আর্টারি ওয়ালটা অ্যাথারোস্ক্লেরোসিসের জন্য স্টিফেনিং বেশি হয়। এটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি, এই যে আপনার আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, এটা কিন্তু আবার এটা বিনাইন বলা হয় না, ইট ইজ নট বিনাইন। কারণ দেখা গেছে যাদের আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন আছে তাদের এমআই হওয়ার রিস্ক হচ্ছে ডাবল, আর স্ট্রোক করার রিস্ক হচ্ছে ট্রিপল রিস্ক অফ এমআই, সিবিডি, আর ডাবল রিস্ক অফ এমআই। সুতরাং এই সমস্ত আর আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের জন্য আমাদের ফেভারেবল চয়েস অফ ড্রাগ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা থায়াজাইড ডায়োরেটিক্স। এটা হচ্ছে আমাদের আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের জন্য, এই হচ্ছে আমাদের চয়েস অফ ড্রাগ। এটা মনে রাখতে হবে, কারণ যদি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন থাকে সেই ক্ষেত্রে আমাদের চয়েস অফ ড্রাগ কি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর অথবা থায়াজাইড ডায়োরেটিক্স। এখন আসেন আমরা হাউ টু মেজার ব্লাড প্রেশার, এটা আমরা সবাই তো জানি, তারপর আমি বলে যাচ্ছি। আমাদের মেশিনটা ভ্যালিডেটেড হবে এবং ওয়েল মেনটেন, প্রপারলি ক্যালিব্রেটেড। আপনি প্রথমেই দেখতে হবে যে ব্লাড প্রেশার মেশিন অনেকদিন যাবত মেশিন ব্যবহার করতেছেন, আর হাসপাতালে সরকারি মেশিন হলে তো কথা নাই, দেখবেন যে তার কাঁটাটা আছে আরেক দিকে 300-তে, অর্থাৎ এই জন্য প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার যে মেশিনটা ঠিক আছে কিনা, এটা কাফটা ঠিক আছে কিনা, আপনি যে পাম্প করতেছেন সেটা ঠিক আছে কিনা, এটা যে মিটারটা থাকে স্পেকোম্যানোমিটার, মিটারটার মধ্যে কাঁটাটা কি শূন্যতে আছে কিনা, কিংবা ওই একটু এদিকে আগানো না পিছানো, অনেক সময় আগানো পিছানো থাকে, তখন আপনাকে সঠিক রিডিং দিবে না। এবং আপনাকে সাধারণত মেজার করব ব্লাড প্রেশার সিটিং পজিশনে। হ্যাঁ, সিটিং পজিশনে একবার মেজার করব। আর সাধারণত যদি আমাদের কাছে মনে হয় এটা পেশেন্ট এলডারলি পেশেন্ট থাকে বা ডায়াবেটিক পেশেন্ট থাকে, তখন যাদের ক্ষেত্রে আপনি সন্দেহ করবেন যে পোস্টিয়ার ড্রপ থাকতে পারে, তাদের ক্ষেত্রে আপনার ওই যে আবার স্ট্যান্ডিং অবস্থায় করতে হবে আপনার 2 মিনিটের মধ্যে আমরা সাধারণত স্ট্যান্ডিং, অর্থাৎ মানে পোস্টিয়ার হাইপারটেনশন সবার দেখার দরকার নাই, কিন্তু যাদেরকে আপনি সাসপেক্ট করবেন হাই রিস্ক যারা, তাহলে আমাদের অনেক সময় টাইটেনিং, যেটা এটা অনেকে ভুল করি, আপনাকে কি করতে হবে, আপনাকে ক্লথ রিমুভ করতে হবে। আপনি ফুল হাতা শার্ট পরে আছেন, আপনি জ্যাকেট পরে আছেন, আপনি সোয়েটার পরে আছেন, অনেকে করে কি এগুলো ঠেলে ঠেলে উপরে নিয়ে যায়, উপরে নিয়ে কি করে আর্মের উপর টর্নিকেট করে, তাহলে তো আপনি এখানে আপনার হাইপারটেনশনের মেজারটা আপনার ঠিক হবে না। আর আমরা সবচাইতে অ্যাটলিস্ট 2 মেজার আমরা নিব। একটা ওয়ান্স দ্য পেশেন্ট ইজ সিটেড, এটা তো আগেই বললাম যে 5 মিনিট রেস্ট থাকবে কি হবে, তাহলে আমাদের মিনিমাম 2টা, আমরা হাইপারটেনশন যদি পাই তাহলে 2টা আমাকে রিডিং নিতে হবে ওই সময় 5 মিনিট আমরা 5 মিনিট বা 10 মিনিট ইন্টারভ্যালে নিতে হবে। অ্যাটলিস্ট আপনি 5 মিনিট ইন্টারভ্যালে না নেন, অত 1-2 মিনিট ইন্টারভ্যালও আপনাকে নিতে হবে। আর এটা তো যাই আছে, এগুলো আগেই বলছি। আর আমরা প্রেসারটা কি করব, আমরা 2 মিনিট/সেকেন্ড, অর্থাৎ আমরা কেউ অনেক দ্রুত নামায় ফেলায়, কেউ আবার অনেক বেশি দিলে নামায় না, এটা আমরা এমন ভাবে নামাবো যে পার সেকেন্ডে এই কাঁটাটা 2 মিলিমিটার করে নামবে। এবং সাধারণত 2 মিলিমিটার নিয়ারেস্ট আমরা এটা নিব। আর আমরা তো জানি হাইপারটেনশনে যখন যেই ফেজটাতে আপনার যে সাউন্ডটা আপনার যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, যেখান থেকে রিঅ্যাপিয়ার হবে, হ্যাঁ, সেটাই হচ্ছে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার। আর যেটা ফেজ 5, অর্থাৎ মানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ সাউন্ড, অনেকে কিন্তু মাফেলকে ধরে, মাফেল না, যখন কোনো প্রকার সাউন্ড পাবেন না, ওইটাই হচ্ছিল আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই আবার অনেকে দেখা যায় বিশেষ করে গ্রামগঞ্জের লোক যারা নন মেডিকেল, তারা কাটা নাড়া দেখে মনে করে যে আসলে এটা। যাক, আমরা কজে চলে যাচ্ছি, রেনাল কজ, এগুলো তো থিওরিটিক্যাল কথাবার্তা। আপনারা জানেন যে সেকেন্ডারি কজ গুলো, আমরা প্রাইমারি তো কোনো কজ নাই, সেকেন্ডারিতে যে রেনাল কজ আছে,
রেনাল কজের মধ্যে রেনাল প্যারেনকাইমাল কজ গুলো সবচাইতে গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা পেশেন্ট যখন আমরা হাইপারটেনশন আসবে, বিশেষ করে ইয়ং পেশেন্ট হাইপারটেনশন আসবে, আমার প্রথম কজ থাকবে যে তার সেকেন্ডারি কোনো হাইপারটেনশন আছে কিনা। তাহলে আমাদের রেনাল প্যারেনকাইমাল ডিজিজের মধ্যে রেনালের জন্য দুইটা হয়, একটা রেনোভাস্কুলার ডিজিজ বডি, একটা হচ্ছে প্যারেনকাইমাল ডিজিজ বডি। প্যারেনকাইমাল ডিজিজের মধ্যে গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে, সিকেডি বলে, পলিসিস্টিক কিডনি বলে, পলিআর্টারাইটিস নোডুসা, এটা ভাস্কুলারের মধ্যে পড়বে, অনেক সময় ইয়েতেও পড়ে, সিস্টেমিক স্ক্লেরোসিস, ক্রনিক পাইলোনেফ্রাইটিস। অর্থাৎ যেটা এক কথায় আপনি যদি মনে করেন সিকেডি বা গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য যেটা হয়, প্যারেনকাইমার জন্য যেটা হয়। আর একটা হচ্ছে রেনোভাস্কুলার ডিজিজ। তো রেনোভাস্কুলার ডিজিজের জন্য হচ্ছে এটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। ঠিক আছে, এই জন্য হাইপারটেনশন পেশেন্ট যদি আপনার পরীক্ষাতে লং কেস থাকে তাহলে রেনাল বই দেখতে হয়। অ্যান্ড্রোকাইন সবগুলো অনেকগুলো কজে অ্যান্ড হাইপারটেনশন একটা কজ। তাহলে সুতরাং কারো কোনো পেশেন্ট, বিশেষ করে ইয়ং পেশেন্ট গুলো যেখানে আপনি আশা করতেছেন না যেটা হাইপারটেনশন হওয়ার কথা নেই রুগীর, তখন যদি হাইপারটেনশন হয় তখন আপনাকে সেকেন্ডারি কজ গুলো করতে হবে, যেমন পিটুইটারি, কুশিং, অ্যাক্রোমেগালি, এগুলো থিওরিটিক্যাল কথা। থাইরয়েডে তো প্রাইমারি হাইপারথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম দুইটাতেই হয়, প্যারাথাইরয়েডিজম এখানে হয়, অ্যাডেনাল কর্টেক্সে কোনস যেটা হচ্ছে প্রাইমারি হাইপার হাইপার অ্যালডোস্টেরনিজম, এটা সবসময় ওসপি বা আপনার সিনারি হিসাবে লং কোয়েশনে থাকে। অ্যাডেনাল মেডুলা, ফেকোমোসাইটোমা, তারপরে কনজেন্টাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়ার জন্য কোনো কতগুলো ডিজিজ আছে। যাই হোক, এগুলো আমরা তো যেহেতু এটা আমাদের ক্লিনিক্যাল ক্লাস, যেহেতু এখানে থিওরিটিক্যাল কথাবার্তা এসে পড়তেছে, তাও আমরা যেরকম হার্টের কিছু কজ আছে, যেমন কোয়াক্টেশন অফ এওর্টা আছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কজ ড্রাগস। এটা আপনি ক্লিনিক্যালি এটা আপনার দরকার। ড্রাগস দেখবেন অনেকে নতুন ওরাল কন্ট্রাসেপটিভ পিল শুরু করে হাইপারটেনশন হয়। অনেকে দেখা যাবে যে অর্থোপেডিক্স বা সার্জন বা রিমাটোলজিস্ট বা কোনো অন্য কোথাও ব্যথার ওষুধ খাইছে, খাওয়ার পরে কি হয়, হাইপারটেনশন করে। অনেকে স্টেরয়েড খায় বিভিন্ন ব্যথার জন্য, যেরকম বিভিন্ন বাত, তারপরে আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলোতে তখন এনএসএস এর পরে কিন্তু খুব কমনলি অনেকেই প্রেশার ডেভেলপ করে আছে। এটা টেম্পোরারি প্রেশার, এটা আপনাকে বুঝতে হবে, ফ্লুইড রিটেনশনের জন্য হয়েছে, স্টেরয়েডের জন্য হয়েছে। এই জন্য একটা ড্রাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। হঠাৎ করে একটা পেশেন্ট ইয়ং, বিশেষ করে ইয়ং পেশেন্টে যদি নিয়ে আসে, তাকে ড্রাগ হিস্ট্রির মধ্যে এগুলো আমাদেরকে দেখতে হবে। অ্যালকোহল, ওবেসিটি আর প্রেগনেন্সি তো একটা আলাদাই আছে হাইপারটেনশনের জন্য। আচ্ছা, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অফ এ পেশেন্ট উইথ হাইপারটেনশন। এখন হাইপারটেনশন যেটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ, ওগুলো তো থিওরিটিক্যাল কথাবার্তা, ওগুলো আমাদের না জানলে খুব হবে না। বিং এ ইন্টার্ন ডক্টর, আপনাকে যেটা জানতে হবে, একটা পেশেন্ট যখন আপনি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করবেন হাইপারটেনশন পেশেন্টের জন্য, তা আপনি কি ভিউ বা কি গোল মাথায় রেখে আপনি অ্যাসেসমেন্ট করবেন। এক নম্বর, আপনাকে আইডেন্টিফাই দ্য টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা। হ্যাঁ, এই পেশেন্টের টার্গেট অর্গান ড্যামেজ আমাদের আইডেন্টিফাই কেন করব, কারণ ওই যে বললাম না, আমার যে ড্রাগ চয়েস যে এটাকে সিলেকশনে সাহায্য করবে। সো আইডেন্টিফাই দ্য প্রেজেন্স অফ টার্গেট অর্গান ড্যামেজ দ্যাট ইনফ্লুয়েন্স দ্য চয়েস অফ থেরাপি। ডিটারমাইন দ্য প্রেজেন্স অফ আদার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, পেশেন্টের অন্যান্য কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে কিনা, তার ডিসলিপিডেমি আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, কিংবা দেখা যাচ্ছে যে তার এমআই আছে কিনা, আইএসডি আছে কিনা, করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখবো। তারপরে দেখবো প্রেজেন্স অফ এনি কোমরবিড কন্ডিশন দ্যাট কন্টেইন ইন্ডিকেশন অফ স্পেসিফিক অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। যেরকম পেশেন্ট অ্যাজমা আছে, তাহলে এখানে কিছু কিছু ড্রাগ দেওয়া যাবে না, বিটা ব্লকার আমরা দেওয়ার সময় কশন থাকতে হবে। পেশেন্টের ধরেন সোরিয়াসিস আছে, পেশেন্টের ধরেন দেখা গেল যে হাইপারক্যালেমিয়া আছে, তাহলে সিকেডি আছে, তাহলে এরকম বিভিন্ন ডিজিজ আছে যেখানে অনেক ওষুধ দেওয়া যাবে না, তাহলে এগুলো আমাকে রুগী থেকে অ্যাসেস করতে হবে। 3 নম্বর, পসিবল আন্ডারলাইং সেকেন্ডারি কজ। যদি পেশেন্টের কাছে আপনার মনে হয় যেখানে কোনো আন্ডারলাইং সেকেন্ডারি কজ আছে, তাহলে সেটাও আপনাকে অ্যাসেস করতে হবে। তাহলে আপনাকে অ্যাসেস করার জন্য এত কিছু মাথায় রাখতে হবে। আর এই অ্যাসেসমেন্টটা আপনি কিভাবে করবেন, এটা আমি 3 ভাবে করব। আমরা পেশেন্টের কিছু মেডিকেল হিস্ট্রি নিব, আমি নিজে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, এবং ল্যাবরেটরি কিছু ইনভেস্টিগেশন করব। এবং এগুলো আপনারা কিন্তু করেন সবাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনেই করেন বা না জেনেই করেন। হ্যাঁ, আমরা কিন্তু অটোমেটিক মেশিনের মতো করে যাই। তাহলে কিভাবে আমরা এখন একটা পেশেন্টকে ইভালুয়েশন করবো। ধরেন একটা রোগী আপনার কাছে হাইপারটেনশন হিসেবে আপনার চেম্বারে আসলো। আমরা হাইপারটেনশন তো আসলে আপনাদের কাছে হাইপারটেনশন কখন আসবে, সাধারণত আপনার হাইপারটেনশনের রোগী পান না। হাইপারটেনশনের জন্য আপনাদের রোগী শুধু আছে আইদার হাইপারটেনশন আর্জেন্সি অথবা ইমার্জেন্সি নিয়ে, এছাড়া সাধারণত রোগী আপনার কাছে হাইপারটেনশন নিয়ে কোনো রোগী সাধারণত আপনার কাছে আসে না। কিন্তু এটা আপনি পাবেন আউটডোরে বা ইনডোরে। যখন রোগীটা আসবে তাহলে তার হিস্ট্রি আমাদের খুব গুরুত্বপূর্ণ।
ডায়াগনোসিস আপনি তাকে জিজ্ঞেস করবেন যে সে কি নিউলি ডায়াগনোসিস এবারই তার প্রেশারে ছিল না তা আগে থেকে সে প্রেশারে আছে। যদি আগে থেকে প্রেশার থাকে তা জিজ্ঞেস করতে হবে সে কোনো ওষুধ খায় কিনা, কি ওষুধ খায়, সেটা কি নিয়মিত খায় নাকি অনেকে রোগী আছে বাংলাদেশের মতো যে স্যার মা আমি প্রেশার হইলে বুঝতে পারি, যখন বুঝতে পারি তখন ওষুধটা খায় ফেলাই। তো এরকম কোন ড্রাগ খায় কিনা, রিস্ক ফ্যাক্টর আছে কিনা, রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। তার নিজের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কারো ফ্যামিলিতে ডায়াবেটিস আছে কিনা, আইএসডি আছে কিনা, স্ট্রোক আছে কিনা, ফ্যামিলি মেম্বারের ডিসলিপিডিমিয়া, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। লাইফ স্টাইল, তার লাইফ স্টাইলটা খুব গুরুত্বপূর্ণ, সে স্মোকার কিনা, সে আমাদের মতো সেডেন্টারি ওয়ার্কার কিনা, তার সল্ট ইনটেক কিরকম, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং হিস্ট্রি অফ সেকেন্ডারি হাইপারটেনশন, যেরকম যে আগেই বললাম ড্রাগ এবং অ্যালকোহল হিস্ট্রি আছে কিনা, খুব কমনলি স্টেরয়েড, অ্যানাসাইডস, এখন তো অনেকে বিভিন্ন ধরনের নেশা করে, হ্যাঁ, বা হার্বাল মেডিকেশন খায়, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ফেকোমোসাইটোমা, ফেকোমোসাইটোমা তো আপনারা জানেন যে প্যারাক্সিসমার পালপিটেশন সোয়েটিং হয়, এগুলো কিন্তু আপনাদের পরীক্ষা হলে সারা জীবন যারা পার্ট 1 করবেন বা যারা পোস্ট গ্রাজুয়েশন করবেন মেডিসিনে তাদের জন্য ফেকোমোসাইটোমা মনে রাখতে হবে। একটা রুগী আসলো হঠাৎ করে তার হাইপার টেনশন হয়, পালপিটেশন হয়, মাথা ঘুরায়, মাথা ব্যথা করে, শরীর হাত পা ঘামতে থাকে, বিপি থাকে অনেক বেশি, তাহলে এটা মনে রাখতে হবে কি দিস ইজ হলো ফেকোমোসাইটোমা ডিউ টু সিম্পেথেটিক ডিসচার্জ। হঠাৎ করে অ্যালার্মের মতো বাইজা ওঠে শরীরে, সিম্পেথেটিক হাইপার মানে ইয়া হয়। কোন অনেক সময় আপনাকে একটা সিনারিও দিতে পারে, একটা রুগী আপনার কাছে আসলো, আপনি দেখলেন যে রুগীটার কমপ্লেন কি, বললো যে স্যার আমার তো শরীর খুব দুর্বল, অর্থাৎ প্রক্সিমাল মায়োপ্যাথি। প্রক্সিমাল ফিচার কি, পেশেন্ট কি বলবে স্কোয়াটিং পজিশন থেকে স্ট্যান্ডিং করতে পারবে, রুগী বলবে স্যার আমি বাথরুমে নিচে বসলে আর উঠতে পারি না, আমাকে ধুইরা তুলতে হয়, একবার নিচে যদি বসে পড়ি স্যার আর উঠতে পারি না। দিস ইজ প্রক্সিমাল মায়োপ্যাথি। আমরা যদি মেডিকেল টার্মে বলি বা যদি ইংলিশে বলি তাহলে পেশেন্ট বলবে ডিফিকাল্টি ইন স্ট্যান্ডিং ফ্রম সিটিং অর স্কোয়াটিং পজিশন। সাথে রোগী পলিউরিয়া হিস্ট্রি সাধারণত দিতে পারে, নাও দিতে পারে, আপনি এক্সামিনেশন করে দেখবেন রোগীর ইডিমা আছে আর হাইপারটেনশন আছে। তাহলে কোন রোগীর যদি প্রক্সিমাল মায়োপ্যাথি থাকে, ইডিমা থাকে, হাইপোক্যালেমিয়া থাকে, হাইপারটেনশন থাকে, এরকম একটা সিনারিও আপনাকে কিন্তু ভবিষ্যতে আপনি মেডিসিনে যদি ক্যারিয়ার করেন এটা আপনার একটা পরিচিত সিনারিও হবে, তখন আপনার ডায়াগনোসিস হবে এটা কোনস ডিজিজ। আর কুশিং তো আমরা সবাই জানি, কুশিং মুন ফেস থাকে, অবেস থাকে, হ্যাঁ, এদের বডি এক থাকে, তাহলে এই সমস্ত হিস্ট্রি কিন্তু আপনাকে ক্লু দিবে যেটা এই হাইপারটেনশন, যদি এইগুলোর সাথে যদি হাইপারটেনশন থাকে তাহলে সেকেন্ডারি হাইপারটেনশন। এছাড়া আমরা সিমটম অফ কমপ্লিকেশন, যেরকম পেশেন্টের কি থাকে, পেশেন্টের চেস্ট পেইন থাকে, হাইপারটেনশনের রোগী বলতেছে আমার বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, তাই আমি বলবো এটা করোনারি আর্টারি ডিজিজ ডেভেলপ করলো কিনা, অ্যানজাইনা হইলো কিনা, হার্ট ফেলিওর হইলো কিনা। সেরিব্রাল আপনাকে যেরকম টিআই হইতে পারে, স্ট্রোক হইতে পারে, রোগী বলছিল আমার এক পাশ অবশ হয়ে গেছে, এই হিস্ট্রি নিতে হবে, বা কখনো টিআই হয়েছিল কিনা, চোখে দেখতে সমস্যা হয় কিনা, রেটিনার সমস্যা আছে কিনা, পেরিফেরাল আর্টারি ডিজিজ, রোগী বলবে আমি হাঁটলে ব্যথা পাই, কিছুক্ষণ হাঁটলে আমার পা ব্যথা হয়, আমাকে বিশ্রাম নিতে হয়, রেস্ট নিতে হয়, ক্লাউডিকেশন পেন বলে, ক্লডিকেশন। কিডনির জন্য কি হবে, কিডনির জন্য অ্যানোরেক্সিয়া নোসিয়া এডিমা থাকতে পারে, তাহলে পেশেন্টে অলরেডি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা সেই হিস্ট্রি গুলো আমাদেরকে নিতে হবে। সিমটমস অফ কনকমিটেন্ট ডিজিজ, যেরকম রোগীর কনকমিটেন্ট কোনো ডিজিজ আছে কিনা, রেনাল ডিজিজ আছে কিনা, এগুলো আমাদের হিস্ট্রি নিতে হবে, ডায়াবেটিস আছে কিনা, হার্ট ফেলিওর আছে কিনা, বা সিবিডি আছে কিনা, পেরিফেরাল আর্টারি, একই কথা বারবার আসতেছে, রোগীর গাউট আছে কিনা, কারণ গাউট থাকলে আমরা তো থাইরয়েড ডায়াবেটিস দিতে পারি না, কিছু কিছু ড্রাগ দেওয়া যায় না, অথবা অ্যাজমা আছে কিনা, সিওপিডি আছে কিনা, তাহলে এই ডিজিজ গুলো হিস্ট্রি নিতে হবে, তার গাউট আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কারণ এগুলো আমাদেরকে চয়েস অফ থেরাপি, কিছু ড্রাগ দেওয়া যাবে, হার্ট ফেলিওর আছে কিনা, কিছু ড্রাগ দেওয়া যাবে না। আর এছাড়া ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে কিনা, আগেই বলছি আমরা, স্ট্রোক আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, ডিসলিপিডেমিয়া আছে কিনা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন আসেন ফিজিক্যাল এক্সামিনেশন কি করবে, একটা হাইপারটেনশন পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি কি দেখতে পারি। জেনারেল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশনে আমরা দেখবো হচ্ছে ফেস, ফেসে আমরা কুশিং হাইপোথাইরয়েড বুঝতে পারি, জ্যানথেলাজমা থাকে পেশে যেটা ডিসলিপিডেম, আয়ে যেমন এনিমিয়া, সিকেডি। ফান্ডোস্কোপিতে আপনি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি চেঞ্জ পেতে পারেন, ডায়াবেটিক থাকলে ডায়াবেটিস নেফ্রোপ্যাথি রেটিনোপ্যাথি চেঞ্জ পেতে পারেন, আইলিডে জ্যানথেলাজমা থাকলে মনে ধরে নিতে পারেন এই পেশেন্টের কি থাকতে পারে, অ্যাসোসিয়েটেড ডিসলিপিডেমিয়া আছে। বিএমআই তো আমরা দেখবো, তারপরে আমরা নেকে দেখতে পারি, নেকে আমাদের গুরুত্বপূর্ণ কি ক্যারোটিড বুই থাকতে পারে, থাইরোমেগালি থাকতে পারে। তাহলে আপনি যখন টপ টু বটম এভাবে যখন একটা হাইপারটেনশন পেশেন্ট পাবেন, এগুলো আপনাকে দেখে দেখে নিচে নামতে হবে। আর্মে আপনি কি দেখবেন, আমরা দুই আর্মে আমরা বিপি মাপবো, পেশেন্টকে আমরা স্ট্যান্ডিং অবস্থায় মাপবো, ওই যে বললাম, আবার সিটিং এবং স্ট্যান্ডিং দুই অবস্থায় মাপতে হবে। পালস খুব গুরুত্বপূর্ণ, এট্রিয়াল ফিব্রিলেশন ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ হাইপারটেনশন,
সুতরাং এট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, ট্যাকিকার্ডিয়া আছে কিনা। যদি ট্যাকিকার্ডিয়া থাকে তাহলে আমরা চিন্তা করবো তার কোনো হার্ট ফেলিউর আছে কিনা বা ট্যাকিকার্ডিয়ার কজ কি। রেডিও ফিউমারের ডিলে থাকলে হাইপারটেনশনের পেশেন্ট, আপনাকে একটা সিনারিও দেবো যে একটা রোগী হাইপারটেনশন আছে সাথে রেডিও ফিউমারের ডিলে আছে, তাহলে এটা তো কোঅ্যাক্টেশন অফ এওরটা আনলেস আদারওয়াইজ প্রুভড। তারপর দেখছেন একটা পেশেন্ট আপনি পালস পাচ্ছেন না বা পায়ে হাতে পালস ফিবুল, পায়ে পালস পাওয়া যাচ্ছে না, তার মানে কি জেনারেলাইজ অ্যাথেরোস্ক্লেরোসিস ফিচার বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, পিএডি আসছে, এটা হবে পিএডি হবে, পিডিএ এসে পড়ছে। ইডিমা, ইডিমা যদি থাকে তাহলে আমরা কি চিন্তা করব, ইডিমা থাকলে এটা সিকেডি হইতে পারে, হার্ট ফেলিওর হইতে পারে, কোনস হইতে পারে, তাহলে এগুলো আমরা ইডিমাও দেখতে হবে। সর্বশেষে যে ওইটাই যেরকম আমরা আইলিডে যেরকম জ্যান্থেলাজমা পাই এরকম টেন্ডনে আমরা জ্যান্থোমা পেতে পারি, এগুলো ইন্ডিকেট করে ডিসলিপিডিমিয়া। আর সিবিএস এর ক্ষেত্রে তো অবশ্যই কিছু দেখতে হবে। এখন আপনি আসেন জেনারেল এক্সামিনেশন শেষ, এখন আমরা আসছি সিস্টেমিক এক্সামিনেশন। খুব গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে কি আমাদের হার্ট অ্যাপেক্স বিস। সাধারণত হাইপারটেনশনে হার্ট কি হয়, হাইপারটেনশনে প্রথমে হার্ট কার্ডিও হাইপারট্রফি হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তখন কিন্তু অ্যাপেক্স বিস শিফট হবে না। যখনই একটা হাইপারটেনশনের পেশেন্টের দেখছেন যে অ্যাপেক্স বিস শিফট হয়ে গেছে এবং এটা হিভিং ইন ক্যারেক্টার, তখন মনে রাখতে হবে যে আসলে এই পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করছে। সাধারণত হাইপারট্রফিতে শিফট হবে না যখনই। আর হাইপারটেনশনের জন্য আমরা অ্যাপেক্সের ক্যারেক্টার আমরা কি পাইছি, হিভিং, ট্যাপিং, থার্স্টিং। তো যদি হাইপারটেনশনে হিভিং হয় আর সাধারণত শিফট হয় না, যদি হাইপারটেনশনের পেশেন্টের অ্যাপেক্স বিস শিফট হয়ে গেছে তাহলে মনে করবেন পেশেন্ট অলরেডি ডেভেলপ কার্ডিওমেগালি হয়ে গেছে, অর্থাৎ হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের দিকে চলে গেছে। অসকালটেশনে আমরা এটা এখানে সাধারণত আমরা দেখি না, তারপর আপনি সেকেন্ড এই যেটা পালমোনারি অ্যাওর্টিক কম্পোনেন্টটা আপনি লাউড পেতে পারেন, অনেক সময় ফোর্থ হার্ট সাউন্ডও পাওয়া যায়, এগুলো আসলে ক্লিনিক্যালি ফিজিবল না। আর অনেক সময় সবসময় হাইপারটেনশনের পেশেন্টের যদি একটা রোগী আপনার কাছে হাইপারটেনশন নিয়ে আসলো, শ্বাসকষ্ট আসলো, আপনি লাংসে দেখতেছেন ক্রেস্ট পাচ্ছেন, বাইলেটারাল বেজাল ক্রেস্ট, তাহলে এটা এলভিএফ। তাহলে দেখেন এটা কতখানি কি এলভিএফ, কিন্তু আপনি অ্যাকুইট এলভিএফ কিন্তু আপনি ইকোটিকো করে কিছুই পাবেন না, এটা দেখা যাচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে হয়। আর আপনার আমার মনে হয় অলরেডি এর মধ্যে এলভিএফ এর পেশেন্ট আপনারা রিসিভ করে ফেলছেন, তাহলে দেখছেন ক্রেস্ট দেখাটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাবডোমেন যদি আমরা অ্যানলাস কিডনি পাই তাহলে চিন্তা করতে পারি পলিসিস্টিক কিডনি, অথবা অ্যাবডোমিনাল ব্রুই যদি পাই তাহলে রেনাল আর্টারি স্টেনোসিস চিন্তা করবো। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে থিওরিটিক্যাল বা একাডেমিক, প্র্যাকটিক্যালি হয়তো এত কিছু নাও দেখলেও চলে। তাহলে আমাদের টার্গেট অর্গান গুলো কি কি হাইপারটেনশনে, এটা তো আমাদের জানা উচিত। ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের মধ্যে কি হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, এই অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জের জন্য কি হয়, করোনারি আর্টারি ডিজিজ হতে পারে। এই যে দেখেন আপনার এত স্ট্রোকের রোগী প্রতিদিন রিসিভ করতেছেন, ইসকেমিক স্ট্রোক বলেন, তারপরে আপনি হ্যামোরেজিক স্ট্রোক বলেন, হাইপারটেনশন ইজ দ্য ওয়ান অফ দ্য কমন কজ অফ স্ট্রোক। তাহলে সেরিব্রোভাস্কুলার ডিজিজ হচ্ছে, অ্যাওর্টিক অ্যানোরিজম হয় হাইপারটেনশনের জন্য, ডিসেক্টিভ অ্যানোরিজম, অ্যাওর্টিক ডিসেকশন হয়, কার্ডিয়াক অ্যাথেরোমা হতে পারে, কারণ হাইপারটেনশন অ্যাথেরোস্ক্লেরোসিস বা অ্যাথেরোমা তৈরিতে সাহায্য করে, যে অ্যাথেরোমা থেকে স্ট্রোক হতে পারে, করোনারি আর্টারি ডিজিজ হতে পারে। হার্টের উপরে যান, প্রথমে তো বললাম হার্টের জন্য করোনারি আর্টারি ডিজিজ হতে পারে। 2 নম্বর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কমন ফিচার যেটা আমরা ইসিজি তে পাবো। আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ধারণা করব দুই জায়গায়, ইসিজি তে এবং ইকোতে। এক্সেতে কিন্তু হাইপারট্রফি হলে কিছু বোঝা যাবে না, এক্সেতে যখন হার্ট বড় হয়ে যাবে তখন আসলে সে ডাইলেটেশন হয়ে গেছে। এই যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফিব্রিলেশনের চারটা যে কজ আছে এর মধ্যে একটা কজ হচ্ছে হাইপারটেনশন, আদার কজ হচ্ছে মাইট্রাল ভালভুলার ডিজিজ, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বা করোনারি আর্টারি ডিজিজ, অথবা হইতেছে আপনার থাইরোটক্সিকোসিস। তাহলে হাইপারটেনশন কিন্তু ওয়ান অফ দ্য কজ অফ এট্রিয়াল ফিব্রিলেশন। এই জন্য এট্রিয়াল ফিব্রিলেশনের সাথে হাইপারটেনশন থাকলে আপনি বা হাইপারটেনশন এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে কিন্তু ধরে নিতে হবে যে এই এট্রিয়াল ফিব্রিলেশন ডিউ টু হাইপারটেনশন। সিএনএস এ তো স্ট্রোক হতে পারে, এটা সব ধরনের স্ট্রোক হতে পারে, ইনফাকশন, ইসকেমিয়া, ইনফাকশন, হ্যামোরেজিক স্ট্রোক, টিআইএ, এগুলো খুব হতে পারে, সাবআরাকনয়েড হ্যামোরেজও হতে পারে। ঠিক আছে, এখন অনেক সময় দেখা যায় যে আপনার দেখে হাইপারটেনশনের রোগী, অনেক সময় আপনারা দেখেন রোগী আসছে অজ্ঞান অবস্থায়, তার ব্লাড প্রেশার দেখলেন যে প্রায় কত 200/120, আপনি দেখলেন রোগী অজ্ঞান, ব্লাড প্রেশার অনেক বেশি, বায়োল্যাটারাল প্লান্টার এক্সটেনসর, তখন আপনি চিন্তা করতে হবে দিস মে বি কেস অফ হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি। সেই ক্ষেত্রে আপনি যদি ফান্ডোস্কোপি করেন তাহলে বায়োল্যাটারাল পেপলিডিমা পাবেন, গ্রেড 4 হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির ফিচার্স পাবেন, গ্রেড 4 ফিচার পাবেন। যাই হোক, রেটিনাতে তো আমরা জানি যে রেটিনাল ভেন থ্রম্বোসিস এগুলো আপনার হয়, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়, রেটিনাল ভেন থ্রম্বোসিস, রেটিনা আর্টারি অক্লুশন, দিজ আর দা কিন্তু হাইপারটেনশনের একটা কমপ্লিকেশন। এই জন্য হাইপারটেনশনের রোগী হঠাৎ করে বলো যে আমি চোখে দেখি না, তার মানে কি তার রেটিনাল ভেন থ্রম্বোসিস হয়েছে,
অথবা রেটিনা আর্টারি অক্লুশন হয়েছে, এটা মনে রাখতে হবে। আর হাইপারটেনশন থেকে তো ওয়ান অফ দা সিকিডির একটা কজ হচ্ছিল হাইপারটেনশন। তাহলে দেখেন এই দিজ আর দা টার্গেট অর্গান, তাহলে আপনার প্রায় বলেন যে টার্গেট অর্গান ড্যামেজ, টার্গেট অর্গান ড্যামেজ, দিজ আর দা ব্লাড ভেসেল একটা টার্গেট অর্গান, হার্ট একটা টার্গেট অর্গান, সিএনএস একটা টার্গেট অর্গান, রেটিনা একটা টার্গেট অর্গান, কিডনি একটা টার্গেট অর্গান। এটা আসলে অনেক কিছুই পড়ানো হইতেছে, হ্যাঁ একাডেমিক লেকচারটা আসলে একাডেমিক নেওয়ার কথা ছিল না, কিন্তু স্লাইড বাড়াইতে গিয়ে আসলে একাডেমিক নিয়ে ফেলতেছে। যাই হোক, এটা আপনারা যদি পড়েন আমার মনে হয় যে মনে রাখলে কোনো ভালো হয় কি খারাপ হবে না। যাই হোক, এখন আমাদের এম অফ ইনভেস্টিগেশন, তাহলে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, হিস্ট্রি নিলাম, ফিজিক্যাল অ্যাকশন, ইনভেস্টিগেশন এম কি? ইনভেস্টিগেশন এম হচ্ছে কতগুলো ইনভেস্টিগেশন। হাইপারটেনশন ডায়াগনোসিস করার জন্য কিছুই লাগে না। হাইপারটেনশন এমন একটা রোগ যেটা ডায়াগনোসিস করতে কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, ডাক্তারের ভিজিটটা দিতে হয়, শুধু ডাক্তারের ভিজিট দিয়ে রোগী একটা রোগী ডায়াগনোস করতে পারে, সেটা হচ্ছে হাইপারটেনশন। আর সব কিছু ডায়াগনোসিস করতে হলে রোগীর ইনভেস্টিগেশন লাগে, অনলি হাইপারটেনশন। আর সাইকিয়াট্রিক ডিজিজ, এটা কিন্তু রোগীর হিস্ট্রিতে সাইকিয়াট্রিক ডিজিজ তো এক্সামিনেশনও করতে হয় না, হিস্ট্রিতে ডায়াগনোসিস করা যায় সাইকিয়াট্রিক ডিজিজ। আর এক্সামিনেশন করে বা পেশেন্ট ম্যাপে ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস হাইপারটেনশন। হাইপারটেনশন ডায়াগনোসিসের জন্য কোনো ইনভেস্টিগেশনের দরকার নাই। তাহলে কেন আমরা এত রোগীকে এত ইনভেস্টিগেশন দেব? তাহলে আমাদের ইনভেস্টিগেশন দেওয়ার উদ্দেশ্য তো আইডেন্টিফাই দ্য কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, মানে এই যে হাইপারটেনশনটা হচ্ছে এটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর কি বা অথবা আন্ডারলাইং কজ কি, এক কথায় বললে to assess the other risk factor and quantify the cardiovascular, কারণ হাইপারটেনশনে একটা কমপ্লিকেশন দেখেন কার্ডিওভাস্কুলার ভেসেল ইনভলভমেন্ট হচ্ছে, হার্ট ইনভলভমেন্ট হচ্ছে, আর্টারি মানে ভেসেল, সুতরাং কার্ডিওভাস্কুলার রিস্ক আছে কিনা এই রোগীর, এটা আমাদেরকে অ্যাসেস করতে হয়। ডিটেক্ট এনি কমপ্লিকেশন, এখন রোগী তো আপনার কাছে হাইপারটেনশন নিয়ে আসছে, রোগী কি অলরেডি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে, রোগী কি সিকেডি নিয়ে আসছে না স্ট্রোক নিয়ে আসছে নাকি হার্ট ফেলিউর নিয়ে আসছে, এটা আপনাকে দেখতে হবে। এবং টু আইডেন্টিফাই কোমরবিড কন্ডিশন দ্যাটস ইনস্পেল দ্য চয়েস অফ অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি, অর্থাৎ রোগীর হাইপারটেনশন তার ডায়াবেটিস করে না, আর ডায়াবেটিস হলেও হাইপারটেনশন হয় না। তাহলে একটা পেশেন্টের হাইপারটেনশন আছে, তার ডায়াবেটিস নিয়ে আসছে, তাহলে সে তো ভেজাল লাগাই দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে তার ড্রাগ অফ চয়েস করার ক্ষেত্রে কতগুলো সমস্যা আপনাকে তৈরি করবে। বা হাইপারটেনশনের রোগী তার সিওপিডি আছে, তাহলে এখানে আবার কিছু ড্রাগ দেওয়া যাবে না। তাহলে দেখেন, আইডেন্টিফাই দ্য কোমরবিড কন্ডিশন দ্যাট ইনফ্লুয়েন্স দ্য চয়েস অফ অ্যান্টি থেরাপি। হার্ট ফেলিউর থাকলে একরকম হবে, কিছু দেওয়া যাবে কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এই জন্য আমাদের ইনভেস্টিগেশন করবে, নাহলে হাইপারটেনশন ইজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, নো ইনভেস্টিগেশন ইজ নিডেড ফর হাইপারটেনশন। তা আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আমরা তো জানেনই, আপনারা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন যদিও আপনাদের আসলে ওইভাবে আপনাদেরকে পড়ানো হয় না, আপনাদের গদবাদা একটা সিলেবাসে আপনারা দিয়ে দেন, কিন্তু আসলে ইনভেস্টিগেশন তো আসলে আমরা আমাদের দেশে আমরা ডাক্তাররা একটা জিনিস, বেশিরভাগ ডাক্তার ইনজুডিশিয়াস রিগার্ডিং ইনভেস্টিগেশন। আপনি একটা ইনভেস্টিগেশন যে দিবেন, আপনাকে অবশ্যই ইনভেস্টিগেশন থেকে সিলেকশন ক্রাইটেরিয়া আছে, কেন দিবেন, রোগীর হিস্ট্রি কি, আপনি ডায়াগনোসিস কি চিন্তা করতেছেন। আসলে আমাদের, আমি সবসময় বলি, একটা ইনভেস্টিগেশন যে কোনো ডিজিজের ইনভেস্টিগেশন দেওয়ার চারটা মেন উদ্দেশ্য থাকে। এক হচ্ছে টু এস্টাবলিশ ডায়াগনোসিস, টু এক্সক্লুড ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আপনি একটা মনে করতেছেন যে এটা হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, তাহলে এটাকে ডায়াগনোস করার জন্য আপনাকে কিছু ইনভেস্টিগেশন দিতে হবে। আবার হচ্ছে যে টু এক্সক্লুড দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা হার্ট ফেলিউর না কেন সেটার জন্য কিছু ডায়াগনোসিস ইনভেস্টিগেশন মাথায় রেখে দিতে হবে। টু সি দা কমপ্লিকেশন, রুগীর যে এটার জন্য কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা সেটাকে আমরা দেখার জন্য আমার কিছু ইনভেস্টিগেশন হবে। টু সি দা জেনারেল কন্ডিশন, জেনারেল স্টেটাস অফ কোমরবিড কন্ডিশন, অর্থাৎ রুগীর বর্তমান স্ট্যাটাস কেমন আছে অথবা কোনো কোমরবিড আছে কিনা। এই চারটা জিনিস মাথায় রেখে আমরা কি করি, আমরা সাধারণত পেশেন্টকে দেই। এর মধ্যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন যেগুলো আপনি এমনিই দিবেন, রুটিনলি দেওয়া হয় সাধারণত ফার্স্ট লাইন। সিবিসি কোনো হেল্প করতে পারে, হ্যাঁ করতে পারে। যদি এনিমিয়া থাকে তাহলে আমরা মনে করতে পারি হাইপারটেনশনের পেশেন্ট এনিমিয়া পাইছে, আমি অ্যালার্ট হয়ে যাব। অনেক কাজে হইতে পারে যে সিকেডি আছে কিনা। তারপরে আসেন ইউরিনারিমি, খুব গুরুত্বপূর্ণ। ইউরিনারিমিতে প্রোটিন থাকতে পারে, গ্লুকোজ থাকতে পারে, আরবিসি থাকতে পারে, এগুলো আমাকে থাকবে। প্রোটিন থাকলে এটা মনে রাখতে হবে সিকেডির দিকে, আরবিএস থাকলে মনে রাখতে হবে গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে কিনা, আর গ্লুকোজ যদি পাই তাহলে তো মনে করবো যে অ্যাসোসিয়েট ডায়াবেটিস আছে কিনা। ক্রিয়েটিন এবং ব্লাড ইউরিয়া খুব গুরুত্বপূর্ণ, যেহেতু সিকেডি করে। ব্লাড গ্লুকোজ এটাও খুব গুরুত্বপূর্ণ, ডায়াবেটিস থাকলে তো হাইপারটেনশনে এলোমেলো হয়ে যাবে ড্রাগ সিলেকশনের ক্ষেত্রে। ইলেকট্রোলাইট তো আমরা এমনি নরমালি দেখি, কিন্তু আমরা আগেই বলছিলাম যে কোন সে হাইপোক্যালেমিয়া হয়, তাহলে হাইপোক্যালেমিয়া থাকলে
তাহলে আমরা সেটাকে ইন্ডিকেট করব যে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম অথবা কোনস ডিজিজ কিনা। ফাস্টিং লিপিড প্রোফাইল, হাইপারটেনশনে থাকে ডিসলিপিডেমিয়া থাকলে তার কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক গুণ বেড়ে যাবে। আপনারা এখন তো কথায় কথায় দেখবেন যে 10 ইয়ার্স কার্ডিওভাস্কুলার রিস্ক কত, 10% বা 20 ইয়ার্স কার্ডিওভাস্কুলার বা 10 ইয়ার্স কার্ডিওভাস্কুলার রিস্ক কত, 10% না 20%। এগুলোর জন্য এই জন্য লিপিড খুব গুরুত্বপূর্ণ, এবং লিপিডটা কিন্তু আসলে ফাস্টিং দেখা উচিত। আপনারা জানেন যে নর্মাল ফাস্টিং, ফাস্টিং বলতে আমরা বুঝি কখন, যখন আমরা 8 ঘন্টা না খেয়ে থাকবো, সেটাই হচ্ছে ফাস্টিং। তো আমরা সাধারণত সকালে বলি যে সকালে দেওয়ার জন্য, কারণ রাতে তো সাধারণত আমরা খাবার খাওয়ার পরে ঘুমের থেকে উঠতে উঠতে আমাদের 8 ঘন্টার মতো হয়ে যায়। আর মনে রাখবেন ট্রাইগ্লিসারাইড এটা দেখার জন্য আপনাকে 12 ঘন্টা ফাস্টিং থাকতে হয়। যাই হোক, থাইরয়েড ফাংশন টেস্ট খুব গুরুত্বপূর্ণ, দেখতে হবে। আর ইসিজি তো অবশ্যই দেখতে হবে, কারণ পেশেন্ট অলরেডি কি পেশেন্ট হাইপার ভেন্ট্রিকুলার সরি লেফট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন করছে কিনা, এট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, তার সাথে অ্যাসোসিয়েটেড আইএসডি আছে কিনা, এগুলো দেখার জন্য আমাদের কি দরকার, ইসিজি খুব গুরুত্বপূর্ণ। চেস্ট এক্সরে আমাদের করতে হবে একটা হাইপারটেনসিভ পেশেন্টকে, কারণ পেশেন্ট অলরেডি কি কোনো আবার কার্ডিওমেগালি বা এলভি টাইপ লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর ডেভেলপ করলো কিনা, এটা দেখার জন্য আমাদের চেস্ট এক্সরে করতে হবে। আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড করতে হবে পেশেন্টদের আন্ডারলাইন কোনো সেকেন্ডারি কজ আছে কিনা, তার পলিসিস্টিক কিডনি ডিজিজ কিনা, তার অ্যাড্রেনাল কোনো টিউমার আছে কিনা, মাস আছে কিনা, যেমন ফেকোমোসাইটোমা, কোনস, এরকম অনেক সময় অ্যাড্রেনাল মাস আলট্রাতে ধরতে পারে। আরেকটা হচ্ছে এই পেশেন্ট অলরেডি সিকেডি ডেভেলপ করছে কিনা, এগুলো দেখার জন্য আমরা ইনভেস্টিগেশন করতে পারি। দেখেন তাহলে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন যে কোনো হাইপারটেনশনের পেশেন্টদের এই ইনভেস্টিগেশন গুলো ম্যান্ডেটরি। তো আমি যদি কমায়ে বলি তাহলে অবশ্যই আপনাকে 3টে ইনভেস্টিগেশন খুব ম্যান্ডেটরি করতে হবে। একটা হচ্ছে আরবিএস দেখতে হবে, একটা ক্রিয়েটিন করতে হবে, একটা ইসিজি। এই 3টা ইনভেস্টিগেশন ছাড়া কোনো হাইপারটেনশন পেশেন্টকে আপনি চিকিৎসা দিতে পারবেন না। এখন সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন, সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন সবসময় মনে রাখবেন যে সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন হচ্ছে আপনি আপনাকে এই ইনভেস্টিগেশনটা এই রোগীর ক্ষেত্রে কতগুলো স্পেসিফিক হিস্ট্রি থাকতে হবে, অথবা এক্সামিনেশন ফাইন্ডিং থাকতে হবে, অথবা তার ওই ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনে কোনো একটা ঝামেলায় ছিল যেটার জন্য আপনাকে সেকেন্ড লাইনে যেতে হবে। যেমন ধরেন ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনে আপনি পাইলেন 3+ প্রোটিনিউরিয়া, তাহলে অবশ্যই আপনাকে 24 আওয়ার টোটাল প্রোটিন দেখতে হবে। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনে আপনি আইএসডি পাইলেন, ইসকেমিয়া পাইলেন, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই ইকো করতে হবে। এরকম আর কি, দিস আর দ্য সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন বলে। যেমন আমরা মনে করি অনেক সময় অনেক রুগী বলে যে হোয়াট কোট হাইপারটেনশন, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা বলে। অনেক সময় অনেক রুগী থাকে কি যে ডাক্তারের কাছে আসলে প্রেশার মাপে, বাসায় এসে থেকে প্রেশার নাই। ব্যাপার কি, ডাক্তারের মেশিন নষ্ট না বাসার মেশিন নষ্ট, এটা নিয়ে গন্ডগোল লাগে। আবার অনেকে বলে ফেলে আজকালকার ডাক্তাররা তো খারাপ, তারা যে রুগী আসলে প্রেশার বানায় ফেলায়। ঠিক আছে, এটাতে দেখা যাইতে পারে অনেক সময় সাংবাদিক সম্মেলন করে ফেলতে পারে। ঠিক আছে, তা এটা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। এই জন্য আমাদের বিপি মাপতে হবে, অ্যাম্বুলেটরি বিপি মাপতে হবে। হ্যাঁ, যে বিশেষ করে হঠাৎ যখন বর্ডার লাইন থাকে, দেখা যাচ্ছে যে আপনি বিপি পাইতেছেন 140/90, 140/90, আপনি কনফিউজ আছে 140/90 আমি ওষুধ দিব কি দিব না। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেশিন, যেটা সবসময় যে হাঁটাহাঁটি সব অবস্থায় এটা ব্লাড প্রেশার মেজার হবে। ইকোকার্ডিওগ্রাম, এই যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, এখানে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আছে কিনা, এগুলো দেখার জন্য। রেনাল আল্ট্রাসাউন্ড, আমরা রেনাল আল্ট্রাসাউন্ড হচ্ছে আলাদা করে পসিবলি রেনাল কজ, রেনাল আর্টারি স্টেনোসিস, এগুলো অন্য কোনো কিছু আছে কিনা। রেনাল এনজিওগ্রাম আমরা জানি এতেছে রেনাল আর্টারি স্টেনোসিসের জন্য আমাদের রেনাল এনজিওগ্রাম করতে হয়। ইউরিনারি ক্যাটাকোলামাইন কেন দেখবো, যে ফেকোমোসাইটোমা যদি চিন্তা করি যে রোগীর প্যারাক্সিসমাল হেডেক আসছে, সোয়েটিং হচ্ছে, পালপিটেশন হয়, তো সেক্ষেত্রে আমরা করবো ক্যাটাকোলামাইন, ইউরিনারি ক্যাটাকোলামাইন। তাহলে এই যে বললাম না, সেকেন্ডারি হাইপারটেনশন is secondary investigation always dictated by some investigation, some clinical feature বা or physical finding or first line investigation আপনাকে ডিকটেট করবে। ইউরিনারি কর্টিসল কখন করব, যদি দেখি এটা আমি চিন্তা করি এটা কুশিং সিনড্রোম, স্টেরয়েড খাচ্ছে বা চেহারা দেখে স্টেরয়েড মনে হচ্ছে, ডেক্সামেথসন সাপ্রেশন টেস্ট করি, এগুলো এখানে সব কুশিং এর জন্য। আর রেনিল অ্যালডোস্টেরন তো এটা আমরা প্রাইমারি কোনস এর জন্য করি। দিস আর দ্য ইনভেস্টিগেশন। তো এত কিছু আপনাদের জানার দরকার নাই। তা মেজর রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ, আমরা জানি যে কতগুলো কি কি মেজর রিস্ক ফ্যাক্টর কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য। আমরা স্মোকিং একটা, ডিসলিপিডেমিয়া, এই ডিসলিপিডেমিয়ার মধ্যে আবার আছে কত বেশি কত, এগুলো আর আমরা বলবো না। ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ আমরা যে কার্ডিও, এটা একটা রিস্ক ফ্যাক্টর। এজ ইজ সেলফ একটা রিস্ক ফ্যাক্টর, আপনারা মনে রাখবেন। যেমন বয়স্ক মানুষ, কোভিড এর ক্ষেত্রেও কি এজ একটা দেখেন রিস্ক ফ্যাক্টর, নিউমোনিয়ার ক্ষেত্রে কি একটা রিস্ক ফ্যাক্টর, স্ট্রোকের ক্ষেত্রে কি, তাহলে এজ একটা ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর। ফ্যামিলি হিস্ট্রি, কারো যদি দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রি হাইপারটেনশন আছে, তাদের আপনাদের যদি কারো ফ্যামিলিতে দেখেন যে ডিসলিপিডিমার হিস্ট্রি আছে, ডায়াবেটিসের হিস্ট্রি আছে,
বা আপনাদের ফ্যামিলিতে কারো প্রিমেচিউর কার্ডিওভাস্কুলার ডেথ হয়েছে, স্ট্রোক হয়েছে, বা হাইপারটেনশন হয়েছে, বা স্ট্রোক করছে, বা হার্ট অ্যাটাক হয়েছে, মনে রাখতে হবে আপনাদের কিছু জেনেটিক ফ্যাক্টর আছে যেটা আপনাকে অন্যদের তুলনায় এই কার্ডিওভাস্কুলার ডিজিজ বা অন্যান্য জায়গায় মোর পণ বা মোর ভার্নারেবল। এই ক্ষেত্রে আবার আপনাকে সতর্ক থাকতে হবে। এই যে সবসময়, এই জন্য ফ্যামিলি হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আপনার প্রতিটা পেশেন্ট ইজ ইন্ডিভিজুয়ালাইজড। তাহলে ফ্যামিলি হিস্ট্রি অফ প্রিমেচিউর কার্ডিওভাস্কুলার ইভেন্টের জন্য সেটা আমাদেরকে, এটা একটা এজ আছে, এজ ফিমেলের ক্ষেত্রে 55 আর মেলের ক্ষেত্রে, সরি ফিমেলের ক্ষেত্রে হলো 65 আর মেলের ক্ষেত্রে 55 এর নিচে, এটা প্রিমেচিউর ধরা হয়। সেন্ট্রাল অবেসিটি, অবেসিটি বলতে আমরা বুঝি যে আমাদের যাদের ভুঁড়ি হয়ে গেছে, যদি আমরা এই জন্য ওয়েস্ট সার্কামফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমাদের সেন্ট্রাল অবেসিটি ইজ মোর ডেঞ্জারাস। ওগুলো হচ্ছে প্রিমেচিউর যে কার্ডিওভাস্কুলার, সবসময় বলবো যে কার্ডিওভাস্কুলার এখন আমাদের এটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়াইছে। এখন আসেন আমরা এখন আস্তে আস্তে আমরা চিকিৎসাতে চলে আসছি। 1 ঘন্টা চলে গেল এটা প্রিলিমিনারি কথাবার্তা বলতে বলতে। এখন আসেন একটা হাইপারটেনসিভ পেশেন্টকে এখন আমরা কি কি চিকিৎসা দিব। তাহলে সবসময় হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। অবশ্যই নন ফার্মাকোলজিক্যাল গুরুত্ব দিতে হবে। আমরা গুরুত্ব দিই না, আমরা রুগী আসলে একটা হাইপারটেনশন ওষুধ লিখে দিই একটা কলমের খোঁচা দিয়ে, কারণ আমাদের সময় কম। যে কারণে আমাদের বদনাম হয়। আমরা যখন একটা পেশেন্টকে দেখার পরে, আমাদের একটা রুগীকে দেখার পরে কি করা উচিত, যে কাজটা আপনারা করেন না বা আমরা করি না, আসলে আমরা করি না দেখে তো আপনারা শিখেন না। একটা রুগীকে আসলে প্রথমে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। আপনারা তো ইন্টার্ন ডক্টর হিসাবে এখন প্রতিটা রুগী রিসিভ করতেছেন, বড় বড় অনেক স্যার। আপনি কয়টা রুগী দেখছেন, কয়জন স্যার ডায়াগনোসিস লেখছে? তার মানে ডায়াগনোসিস লেখে নাই। আপনাকে অবশ্যই একটা রুগী, আপনার ডায়াগনোসিস ভুল হইতে পারে। আপনি ডায়াগনোসিস মানে যে আপনার প্রফেশনাল ডায়াগনোসিস তো পার্ট আছে, প্রফেশনাল ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, কনফার্ম ডায়াগনোসিস। তাহলে একটা রুগী আপনি রিসিভ করলে যে আপনি কনফার্ম ডায়াগনোসিস করবেন না, তাহলে কিন্তু আপনার তো একটা প্রফেশনাল ডায়াগনোসিস বা 3টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে হবে। এটা তো আমরা করি না। তাহলে অবশ্যই করতে হবে, রুগীকে তার ডিজিজ সম্পর্কে মডিফিকেশন করতে হবে, তাকে বলতে হবে যে ওষুধের যে বাইরে যে লাইফস্টাইল মডিফিকেশন খুব গুরুত্বপূর্ণ। আপনারা তো জাহাঙ্গীর কবিরের নাম শুনছেন, জাহাঙ্গীর কবিরের নাম শুনেই তো সে তো মানে সব বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে। বাংলাদেশে তো হাজার হাজার ভক্ত আছে তার, ডাক্তারদের এত ভক্ত হয় না যত তার ভক্ত আছে। কারণ কি, সে তো জাদু না, সে কি করছে, যদিও তার ভিউ ভুল, সে আবার শুধু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট করছে, যে না হাঁটো, খাওয়া দাওয়া এই করো, সেই করো, তেই করো, ওষুধ খেও না। না, মনে রাখবেন যে প্রথম স্টেপ হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, তার দ্বিতীয় স্টেপ হচ্ছে হলো ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই দুইটা লাগে। সুতরাং আপনাকে ফার্মাকোলজিক্যালকে যেরকম গুরুত্ব দিতে হবে, নন ফার্মাকোলজিক্যাল কে গুরুত্ব দিতে হবে। দুইটা হচ্ছে দাঁড়িপাল্লার মতো, কোনো একটা দিয়ে হবে না, দুইটাই আপনাকে করতে হবে। আপনি শুধু যদি ফার্মাকোলজিক্যাল দেন সেটা যেরকম সম্ভব না, নন ফার্মাকোলজিক্যাল দিলে সেটাও সম্ভব না। আচ্ছা আসেন যে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে আমরা যাই। কারেক্টিং দ্য অবেসিটি, আমাদের অবেসিটি কারেকশন করতে হবে, মনে রাখতে হবে। দেখেন একটা কথা বলছে যে আপনি যদি 10 কেজি ওজন কমান, তাহলে আপনার সিস্টোলিক ব্লাড প্রেসার 5 থেকে 10 মিলিমিটার এমনি কমতে পারে। তাহলে অনেক ক্ষেত্রে আপনার ওষুধ ছাড়া আপনি হাঁটাহাঁটি করে, অনেকে বলে আমি ব্যায়াম করে ওজন কমায় ব্লাড প্রেশার কমায় ফেলাই, সত্য কমানো যায় তো। আপনার 10 কেজি ওজন কমাইলে আপনার 5 থেকে 10 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে আমাদের তো জানি আমাদের বিএমআই 25-এর নিচে রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে আপনাকে সাধারণত চেষ্টা করতে হবে যে আপনার যে ওজন আছে তার অ্যাটলিস্ট 10% ওজন আপনি ওভারওয়েট থাকলে কমাইতে হবে। হ্যাঁ, আপনার সাধারণত 10%, মিনিমাম 5% ওজন তো কমাইতেই হবে। 10% কমাইতে পারলে ভালো, কিন্তু আপনাকে 5% ওজন কমাইতেই হবে। অর্থাৎ যদি আপনি 5 কেজি থাকেন, 50 কেজি হলে 2.5 কেজি ওজন কমাইতে হবে। আর টেকিং রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করার মধ্যে কি হচ্ছে, আমাদের অন্তত বলা হয় যে 30 মিনিট সপ্তাহে 4 দিন, কেউ কেউ বলে সপ্তাহে 4 দিন 30 মিনিট আপনাকে ওয়াকিং করতে হবে। অর্থাৎ ব্রিস্ক ওয়াকিং করতে হবে। সুইমিং তো আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা গার্ডেনিং, হয়তো আমাদের গার্ডেনিং করা, বা আপনার হচ্ছে যেরকম আপনি লিফট 4 তলায় উঠবেন, লিফট ব্যবহার না করলে আপনি চেষ্টা করলেন একটু হাঁটার জন্য, সিঁড়ি ব্যবহার করেন, এটাও তাহলে মানে মোটামুটি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু মানে নেগলেক্টেড, কারণ এগুলো তো আমাদেরকে এসে কেউ বলে না। ফার্মাকোলজিক্যাল কোম্পানিগুলো আপনাকে এসে বিভিন্ন লিটারেচার দিয়ে এটা করবে, কিন্তু কেউ এসে বলবে না যে আপনি হাঁটেন, আপনি লিফট ব্যবহার করেন, একটু উঠেন, আপনি একটু দৌড়ান, আপনি যে অফিসে যে সময়টুকু, এটা যদি আপনি 30 মিনিট যদি হেঁটে আসতে পারেন, গাড়ি ব্যবহার না করলেন, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা আমাদের নর্মাল দৈনন্দিন দের মধ্যে আপনাকে করা যাবে।
স্মোকিং, স্মোকিং তো খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের কার্ডিওভাস্কুলার রিস্কের সাথে। স্মোকিং অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এই জন্য স্মোকিং কে অবশ্যই কার্ডিওভাস্কুলারে রিস্ক থেকে বাঁচতে হলে স্মোকিং, স্মোকিং ইজ রিস্পেক্ট ফর বোথ কার্ডিওভাস্কুলার এন্ড সেরিব্রোভাস্কুলার ডিজিজ, মাথায় রাখতে হবে। রেগুলার রিডিউসিং অ্যালকোহল ইনটেক, কেন জানি অ্যালকোহলের প্রতি আমাদের ওয়েস্টার্ন সোসাইটি, হ্যাঁ সবাই তো সবার প্রতি কিছু না কিছু দেখা যাচ্ছে যে সিম্পেথি, স্বজন প্রীতি থাকে। তাই এটা আমার ব্যক্তিগত ধারণা, বইয়ের কথাবার্তা না। বই তো বলে যে মডারেট বল্ক অ্যামাউন্ট অ্যালকোহল খাওয়াটা ভালো। তো আমার মনে হচ্ছে যে তারা তাদের প্রতি স্বজন, তারা যেহেতু অ্যালকোহলিক, এই জন্য এটাকে রিডিউস অ্যালকোহল, অ্যালকোহল বলাচ্ছে যে আপনি যদি খান তাহলে কমাইতে হবে। আর যেটা আমরা বেশি খাই রেস্ট্রিক্টেড সল্ট এবং সোডিয়াম ইনটেক, আপনাকে রোগীকে অবশ্যই হাইপারটেনশন রোগীকে বলতে হবে আপনাকে বাড়তি লবণ খাওয়া যাবে না। বলেন যে আপনি লবণের সাথে তরকারিতে যে লবণ দেন এর বাইরে লবণ খাবেন না। যে সমস্ত ফুডে আলাদা করে লবণ দেওয়া থাকে সে সমস্ত ফুডস আপনি খাবেন না। এখানে বলা হচ্ছে যে আমরা লেস দেন সোডিয়াম আমরা নিব 5 গ্রাম পার ডে। অনেকে বলে সারাদিনে আপনি 1 চামচ যে পরিমাণ, এর বেশি রান্না করার মধ্যেও 1 চামচের বেশি আপনি নিতে পারবেন না। রান্না করা মানে 1 চামচ দিয়ে আপনাকে সব রান্না করতে হবে। আরেকটা কথা হচ্ছে ভেজিটেবল, যেমন ভেজিটেবল খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ভেজিটেবল আপনার ফ্যাট কম থাকে, আমরা ফ্রুটস দিতে পারি। আমাদের তো ফ্রুটস ভেজিটেবল অনেক আছে, যেমন এই শীত মৌসুম এখন অনেক ফ্রুটস আছে। বলা হয় যে 5 সার্ভিং ফুড খেতে 1 সার্ভিং সমান হচ্ছে 80 গ্রাম, তাহলে 5 কত 400 গ্রামের মতো আপনাকে ফ্রুটস খাইতে হবে সারা দিনে। হ্যাঁ, এছাড়া আপনি বেশি ফাইবার, যে সমস্ত খাবারে ফাইবার বেশি থাকে এটা খুবই ভালো। আমরা ফিশ গুলো, অয়েলি ফিশ ভালো রেড মিটের চাইতে, যেগুলো ল স্যাচুরেটেড ফিট। একটা তো আপনি জানেন ড্যাশ বলে একটা শব্দ আছে, এটা আপনাদের ভবিষ্যতে হয়তো স্যাররা যখন আপনারা পড়বেন জিজ্ঞেস করবে হোয়াট ডু মিন বাই ড্যাশ, হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, এটা হচ্ছে ড্যাশ বলা হয়। আর আমাদের এই জিনিসটা কিন্তু অনেকদিন যাবত চলতেছে, এটাই নিয়ে আমাদের এই যে জাহাঙ্গীর কবির হিট হয়ে গেছে। ডিসকারেজ এক্সেসিভ কনজাম্পশন অফ টি, কফি এবং যেটা হচ্ছে কফিনেটেড ড্রিঙ্কস বা ওই ক্যাফিনেটেড ড্রিঙ্কস, এছাড়া যেগুলো আমরা কোল্ড ড্রিঙ্কস বলি, যেরকম আমাদের কোক টোক, এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। চিনি, হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্ব আমাদের জন্য লাইফ স্টাইল। এখন আসেন আমরা আসলে যাই ড্রাগস। এই যে আসলে এগুলো বাদ দিয়ে আমার ক্লাসটা শুরু হচ্ছে এখন হলো অ্যাকচুয়ালি ক্লাস এখন শুরু হলো, এগুলো সব গেল ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এখন থেকে আমি যেটা শুরু করছি, দিস ইজ দা আজকের আমাদের হাইপারটেনশনের ক্লাস। আপনারা বিং এ ইন্টার্ন ডক্টরের জন্য এটাই হলো আপনার ক্লাস। হ্যাঁ, আগের গুলো হচ্ছে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্টের জন্য, বিশেষ করে ক্লিনিক্যাল কথাগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা বা একাডেমিক কথাবার্তা। ঠিক আছে, যারা স্টুডেন্ট আছেন পরিবেশন তাদের জন্য বা আন্ডার গুরুত্বপূর্ণ। বিং ইন্টার্ন ডক্টর আপনারটা শুরু হচ্ছে এখান থেকে এন্টি হাইপারটেনসিভ মেডিকেশন। তা আমরা যত এন্টি হাইপারটেনসিভ মেডিকেশন আছে তাদেরকে এ বি সি ডি এইভাবে ভাগ করছি। এতে দেখেন এসি ইনহিবিটর, এআরবি এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, বি তে আছে বিটা ব্লকার গ্রুপ, সি তে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেন্ট্রাল অ্যাক্টিং ড্রাগ যেমন মিথাইল তোফা ক্লোনিডিন, আর কম্বাইন্ড আলফা বিটা ব্লকার লেবেটোলল কার্বিডেল। ডি তে তাহলে অবশ্যই বুঝতে পারছেন ডায়োটিক্স এন্ড ভ্যাসোডাইলেটরস। তাহলে আমি যেগুলো ভাগ করছি 4টা ভাগে ভাগ করছি, এ বি সি ডি, এই 4টা ভাগ। তাহলে এতে এসি ইনহিবিটর আর এআরবি, বি তে বিটা ব্লকার, সি তে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসাবে ধরি, ডি তে ডায়োটিক্স আর ভ্যাসোডাইলেটরস। এখন দেখেন আপনাকে সব সময় যদি এসি ইনহিবিটর নিয়ে আলাপ করবো, এসি ইনহিবিটর কতগুলো ড্রাগের নাম আমরা বলে দিই, জাস্ট আমরা একটু দেখে যাই, এগুলো দ্রুত চলে যায়, এগুলো আপনার সবাই জানেন। আর 2টা আছে, তাই এর মধ্যে আছে এসি ইনহিবিটর আর এনজিওটেনসিন। এরা হচ্ছে খালাতো ভাইয়ের মতো, খালাতো ভাই। এরা একজন একজন আরেকজনের কাজ খুব একই রকম, যেখানে এসি ইনহিবিটর দেওয়া যাবে সেখানে এআরবি দেওয়া যাবে। এসি ইনহিবিটর যদি দিতে না পারেন তাহলে সে দায়িত্ব কে নিবে? তার ভাই নিবে, বাইরের লোককে তার দিবে না। যদি এসি ইনহিবিটর কোনো কারণে অক্ষম হয় তখন তার যে এমডি হবে কে? এআরবি। ঠিক আছে, তাহলে এগুলো কতগুলো ড্রাগ আছে, ইনিশিয়েটিং ডোজ, টার্গেট ডোজ, এগুলো আমি বললাম না, শুধু নামগুলো বলে যাই। রেমিপিল, আমরা রেমিপিলটা খুব ইউজ করি। এনালেপিল, লিসোনোপিল এখন আর খুব একটা ইউজ হয় না। বেনাজাপিলও ইউজ হয় না। তা আমরা খুব বেশি ইউজ করি রেমিপিল। হ্যাঁ, এটা আমাদের কোথায় ইউজ করবে দেখবেন, স্ট্রোকের পেশেন্টদেরকে, হার্টের পেশেন্টদেরকে আমরা ইউজ করি। এনজিওটেনসিন রিসেপ্টর, যেটা মানে এখনকার মধ্যে সবচেয়ে প্রচলিত, হ্যাঁ মেসির মতো, মেসি বা রোনাল্ডোর মতো। এরা দেখবেন যে আপনি হাইপারটেনশনের নাম যদি একটা মনে করতে পারেন কেউ সারা বাংলাদেশে, তো সেটা হচ্ছে এনজিলক। হ্যাঁ, সেটা হচ্ছে লসারটন পটাশিয়াম। এনজিলকের নাম জানে না
এমন লোক মনে হয় এখন আর বাংলাদেশে নাই। যদি বেশি সবচেয়ে বেশি হাইপারটেনশন ওষুধের নাম যেটা জানে সেটা হচ্ছে এনজিলক, তারপর ওসার্ট্রে, এই দুইটা হচ্ছে লসার্টান পটাশিয়াম, এটা হচ্ছে এআরবি। ভালসার্টান, ওমলেসার্টান যেটা যে বাইজোরানের সাথে দেয়, টেলমিসার্টান, এখন আজকাল তো টেলমিসার্টান চলতেছে। এরা হচ্ছে এক এক রকম এক এক জেনারেশন, এদিক সেদিক একটু চেঞ্জ করে। যদিও ফার্মাসিউটিক্যালস বলে যে তারা এক একটা একদম রথী মহারথী, কিন্তু রে ভাই সবই তো আমরা বাঙালি, ঠিক আছে? এই বাঙালির আপনি শার্ট পরান, লুঙ্গি পরান, আরিয়া পরান, সবই তো আসলে জাতে এক, এরা সবই একই রকম। তো ফার্মাসিউটিক্যালসরা বলে কারো হাফ লাইফ বেশি, কারো হয়তো দেখা যাচ্ছে রিলিজ সাস্টেন রিলিজ করে, কারো হয়তো অ্যাবজর্পশন বেশি, বায়োবিলিটি বেশি, এভাবে আর কি একটা থেকে আরেকটার পার্থক্য তারা বলে। ক্যান্ডেসার্টান আছে, ইব্রেসা, যাই হোক, দিস আর দা এসি ইনহিবিটর আর এআরবি। তাদের ইনিশিয়াল একটা ডোজ, ইনিশিয়াল ডোজ বলতে বলতেছে আমরা কোন ডোজটা দিয়ে শুরু করব, আমাদের ম্যাক্সিমাম ডোজ আর ফ্রিকোয়েন্সি এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো আর আমি বলবো না, জাস্ট এটা দেখে রাখলাম। এখন আসেন যে বিটা ব্লকারের ক্ষেত্রে, বিটা ব্লকারের ক্ষেত্রে তো আমরা এটিনরল আগে ইউজ হতো, এখন খুব একটা ইউজ হয় না। বিটা ব্লকার হচ্ছে গরিব, হ্যাঁ, গরিবের ব্যাপার হচ্ছে না, যে গরিব যেটা হচ্ছে গরিবের ছেলে যদি করে বলে আচ্ছা কোশ্চেন, যেমন অনেক সময় বলে যে আচ্ছা পাস করতে করবেই, কোশ্চেন তো সহজ হয়েছে, অর্থাৎ ক্রেডিট দিতে চায় না। হ্যাঁ, বিটা ব্লকার এমন একটা ড্রাগ যে তাকে যদি পারতো ফার্মাসিউটিক্যালস কোম্পানি গুলো লাঠি দিয়ে বের করে ফেলতো। দুইটা ড্রাগকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি মনে হয় পারলে লাঠি দিয়ে বের করে দেয় তাদেরকে। মানে অনেক সময় থাকে না যে এই যে অনেক মানে ছোট জাতের ড্রাগ কিন্তু এখন বাধ্য হয়ে তাকে স্থান দিতেছে, এটা হচ্ছে বিটা ব্লকার অ্যাক্সেস কম আর কি। এগুলো খুব অল্প দামি ড্রাগ, তো দেখা যাচ্ছে যে এগুলোকে মানে পারত পক্ষে মানে আউট করতে পারতেছে না। যাই হোক, দেখ এটিনরল, বিসোপোরল, মেটোপোরল বিটালক নামে পাওয়া যায়। আর নেভিডরল তো নতুন এখন অবশ্য, এখন তা তা আবার বিটা ব্লকের নিউ নিউ জেনারেশন আসছে দাম বাড়ানোর জন্য। হ্যাঁ, যাই হোক, আর একটা হচ্ছে আলফা বিটা ব্লকার, এটা তো আমাদের খুব লেবেটলর ইউজ করা হয়, কার্ভিডলর, এগুলো দেখবেন যে খুব একটা বেশি ইউজ হবে ইয়েতে। হ্যাঁ, এক মিনিট আমি ফোন। যাই হোক, তাহলে যেটা বললাম দা কম্বাইন বিটা এবং আলফা ব্লকার, এটা হচ্ছিল ল্যাবেটোরল, কার্বিডেলর, এগুলো আমরা ইউজ করি। এগুলো দেখবেন যে হার্ট ফেলিওর ইউজ হয়। আপনার পরে বলতেছি কোনটা কোন জায়গাতে, ড্রাগগুলোর নাম, স্টার্টিং ডোজ, টার্গেট ডোজ, কতখানি ম্যাক্সিমাম ডোজ, এগুলো আমাদের সে কোনো ড্রাগের জানা উচিত। এখন আসেন যে আরেকটা গুরুত্বপূর্ণ ড্রাগ, সেটা হচ্ছে হলো, সেটা খুব শক্তিশালী ড্রাগ, যেটা হচ্ছে বেশি ব্লাড প্রেশার যদি কমাইতে চান এই ড্রাগটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের দুইটা আছে, একটা ডাইহাইড্রোপাইরিডিন আর একটা হচ্ছে নন ডাইহাইড্রোপাইরিডিন। তো এটার মধ্যে অ্যামলোডিপিন, অ্যামলোডিপিন হচ্ছে খুব একটা ভালো ড্রাগ এবং খুব দ্রুত প্রেশার কমায়, কিন্তু তার একটাই অ্যাডভার্স এফেক্ট, এটা হচ্ছে ইডিমা করে। এই অ্যাডভার্সটা না থাকলে অ্যামলোডিপিনের জাদু মানে খুবই খুবই হইতো, কিন্তু দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অ্যামলোডিপিন দেওয়া যায় না ইডিমার জন্য। তো যাদের ব্লাড প্রেশার কমাইতে হবে, দ্রুত কমাইতে হবে, সহজে যদি একটা ড্রাগ মাথায় রাখতে চান সেটা হচ্ছে অ্যামলোডিপিন, এটা একাই দেন বা কম্বিনেশন দেন। এছাড়া আছে হলো সিলডিপিন। হ্যাঁ কামরুল, এই আমি একটু অনলাইন ক্লাসে আছি, আমি ফোন দিব না একটু পরে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা হলো সিলনিডিপিন, যেটা অ্যামলোডিপিনের পরে তারা দাবি করে তাদের ইয়াতে ইডিমা হয় না, কিন্তু তাও হয়। সিলনিডিপিন, হ্যাঁ, সিলডিপ নামে পাওয়া যায়। আর নিডিপিন এসার তো সে মানদাতার আমলের ড্রাগ, অনেক আগে থেকে নিডিপিন এসার আসছিল, গরিবের ড্রাগ আর কি নিডিপিন এসার। তো গরিবের ড্রাগ তো আসলে ফার্মাসিউটিক্যালস মার্কেটে এখনকার দিনে এটা, আমি কিছু কথা বলছি এগুলো আসলে বলা উচিত না একাডেমিক ডিসকাশন হিসাবে, কিন্তু এটা যেহেতু আমি একাডেমিক না পুরোপুরি ক্লিনিক্যাল, এটাতে হয়তো কেউ আমার উপর রাগ করতে পারে। এগুলো বলা আসলে লেকচারে উচিত কিনা, তারপরেও বলি যে নিফিডিপিন হচ্ছে এগুলো, যেগুলো আপনি খেয়াল করে দেখবেন যে যে সমস্ত ওষুধের দাম কম, যে সমস্ত এগুলোকে ফার্মাসিউটিক্যালস কোম্পানি গুলো এগুলো কেন জানি বের করে দিতে চায়। হ্যাঁ, তারা সবসময় নতুন আনতে চায়, নতুন জিনিস, দাম বেশি। যাই হোক, এগুলো নিয়ে অন্য একদিন আলাপ করব। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডাইহাইড্রোপাইরিডিন, আমরা অ্যামলোডিপিন নামটাই চলতাম, এখন যেটা নতুন আছে সিলডিপ নামে পাওয়া যায়, সিলনিডিপিন। ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটা হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন, নন ডাইহাইড্রোপাইরিডিন।
এটাকে আমি বলি বিটা ব্লকারের খালাতো ভাই। কেন বিটা ব্লকারের খালাতো ভাই বলি? যে বিটা ব্লকার আর তার কাজ এক। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করে? রেট বাড়াই দেয়, ঠিক আছে, মানে টেকিকার্ডিয়া করে। আর এই যে নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা বিটা ব্লকারের মতো, এরা ব্যাডিকার্ডিয়া করে, হার্ট রেট কমায়। এই জন্য অনেকে বলে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অর্থাৎ এই ক্যালসিয়াম চ্যানেল রেট হার্ট রেটটাকে লিমিট করে, কমায়। এর মধ্যে ডিলটায়াজাম আছে, হ্যাঁ, ভ্যারাপামিল আছে। এর মধ্যে ডিলটায়াজাম এবং ভ্যারাপামিল এগুলো যখন যে সমস্ত জায়গাতে, যেমন অ্যাজমা আছে, ব্রঙ্কে আপনার পড়বেন, যেমন আস্তে আস্তে বলবো, অ্যাজমাতে ব্রঙ্কের রোগীদেরকে অনেক কি দেখি, অনেক সময় বিটা ব্লকার দিতে পারি না। যদি না দেয় সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ কি, তার হার্ট রেট কমাইতে হবে, বা এরিথমিয়া আছে, তখন ভ্যারাপামিন বা ডিলটায়াজাম আমরা ইউজ করি, ঠিক আছে। যেরকম এটাই হচ্ছে হলো আপনার, দিস আর দা বলা হয় রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বা এটা নন ডাইহাইড্রোপাইরিডিন পাইরোডিন পাইরিডিন আর কি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো, তো এগুলো আমাদের মাথায় জানতে হবে। আর একটা হচ্ছে যে সি দিয়ে যেটা বললাম, সেন্ট্রালি অ্যাক্টিং মেডিকেশন, যেরকম ক্লোনিডিন। হ্যাঁ, ক্লোনিন খুব একটা, মিথাইল দোপা যেটা ইউজ হয়, এটা সবসময় প্রেগনেন্সিতে চয়েস অফ ড্রাগ, 250 থেকে শুরু করে সর্বোচ্চ 1000 পর্যন্ত আমরা দিতে পারি, 2টা ডিভাইডেড ডোজে, কেউ বা 3টা ডিভাইডেড, 2 to 3 ডিভাইডেড ডোজে দেওয়া যায়। তাহলে এই মিথাইল ডোপাটা কোথায় ইউজ করা হয়? প্রেগনেন্সিতে ইউজ করা হয়, হ্যাঁ, মিথাইল দোপা, আলফা মিথাইল দোপা। তো এটা মনে রাখতে হবে, এই জন্য এই ডাকটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনার প্রেগনেন্সিতে আমরা ইউজ করি, ইনভেরিয়েবলি ইউজ করি। এখন কোথায়, আমরা তো প্রায় শেষে আসলাম, এখন আসলাম ডায়োটিক্স। ডায়োটিক্স এর মধ্যে সাধারণত আমাদের থায়াজাইড ডায়োটিক্স আছে, হাইড্রোক্লোরোথায়াজাইড অথবা ইনডেপামাইড। থায়াজাইড হাইড্রোক্লোরোথায়াজাইড একা ইউজ করা হয় না, এটা সাধারণত আমরা যত প্লাস প্লাস দেখেন, যে ক্যামলো ইয়াসি বলে, এনজিলক প্লাস, ওসালটিল প্লাস, এখানে একটা হাইড্রোক্লোরোথায়াজাইড যুক্ত থাকে। ইনডেপামাইড এগুলো আগে ইউজ করা হইতো, এখন খুব একটা ইউজ করা হয় না। লুপ ডায়োটিক্স তো আপনারা জানেন, যে লুপ ডায়োটিক্স খুবই শক্তিশালী ডায়োটিক্স, এটাকে বলা হয় লুপস ডায়োটিক্স, যেমন আমরা ফুসেমাইড যেটা বলি সেটা। আরো আছে বিউমেটাডিন, এগুলো অনেক আছে। এখন তাহলে দেখেন ডায়োটিক্স এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটি। থাইজাইড ডায়োটিক্স, ডায়োটিক্স তো আপনারা জানেন যে বিভিন্ন, এই যে আপনার যেটা আছে আমার টিউবুলস উপর, কেউ কার প্রক্সিমাল কনভলিউটেড টিউব, কেউ লুপম হেনরিতে, কেউ ডিস্টাল কনভলিউটেড টিউবে কাজ করে, কেউ বা ওই যে রিসেপ্টর এখানে কাজ করে, অ্যালডোস্টেরন রিসেপ্টর যেখানে, সব জায়গায় কাজ করে। তাহলে এর উপর ডায়োটিক্স, থায়াজাইড ডায়োটিক্স, লুপস ডায়োটিক্সটা সাধারণত আমরা ইউজ করি হার্ট ফেলিউরে, কারণ এটা সবচেয়ে শক্তিশালী ডায়োটিক্স। অ্যালডোস্টেরন যেটা আপনার অ্যান্টাগনিস্ট, যেমন অ্যামাইলোরাইড, টায়ামটেরিন, ইপ্লেরন, এগুলো কতগুলো আছে, স্পাইরোল্যাকটন, এগুলো সাধারণত কি, স্পাইরোল্যাকটন এগুলো ইউজ কোথায় হয়? স্পাইরোল্যাকটনটা আপনারা অলরেডি ইউজ করতেছেন, এটা কম্বিনেশন হিসাবে ফুসিড প্লারে রাখে এগুলো, কারণ যেহেতু স্পাইরোল্যাকটনটা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স, তাহলে আমরা এই দুইটা মিলে একসাথে অনেক সময় দেই। আর এগুলো অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসাবে হার্ট ফেলিউরে খুব ভালো কাজ করে। এছাড়া রেজিস্ট্যান্স, যখন হাইপারটেনশন, যখন রেজিস্ট্যান্স হাইপারটেনশন আমরা বলবো, তখন আমরা এটা ইউজ করি। তারপরে ভ্যাজোডাইলেটর গুলোর মধ্যে এলো যেটা আমরা সবচাইতে বেশি ইউজ করে, আলফা 1 অ্যাড্রেনোসেপ্টর অ্যান্টাগনিস্ট, প্রাজোসিনটা আপনার কোথায় ম্যাক্সিমাম দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে, যদিও এটা বিএপি তে দেওয়ার কথা, বিএপি থাকলে দিলে এটা ভালো কাজ করে, কিন্তু আমরা ইউজ করি সাধারণত সিকেডির পেশেন্ট গুলো। দেখবেন যে যখন সিকেডির একটা রোগী থাকে, আপনি এদেরকে ডিফিকাল্ট টু ট্রিট হাইপারটেনশন, কতগুলো রোগী আছে যাদের হাইপারটেনশন কন্ট্রোল করা আসলে চ্যালেঞ্জিং। এর মধ্যে হচ্ছে কমন যেটা আপনারা দেখবেন সেটা সিকেডি, তখন দেখা যায় যে মাল্টিপল ড্রাগ লাগে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার লাগে, কখনো এস ইনহিবিটর লাগে, বিটা ব্লকার লাগে, এবং যখন দেখা যাচ্ছে কোনো পেশেন্ট, তখন মাঝে মাঝে প্রাজোসিন আমরা আলফা প্রেস নামে পাওয়া যায়, এটা আমরা অনেক সময় 2টা, অনেক দেওয়া যায়, তো মানে প্রায় 10টা পর্যন্ত দেওয়া যায়। হাইড্রালাজিন এটা তো সাধারণত মেলিগন্যান্ট হাইপারটেনশন বা সিভিয়ার হাইপারটেনশন ইউজ করা হয়, মিনোক্সিডিল, এগুলো আমরা সাধারণত কম ইউজ করি, আমরা খুব একটা বেশি ইউজ করা হয় না আমাদের এখানে। এখন আসেন হাইপারটেনশন তো গ্রুপ, এখন হলো কম্বিনেশন গ্রুপ, যেরকম আমরা কমন যেটা ইউজ করি ক্যালসিয়াম চ্যানেলের সাথে, এখন এআরবি ইউজ করা হয়, যেগুলো বাইজোরান নামে পাওয়া যায়, যেমন অ্যামলোডিপিন এবং অলমেসার্টান, এটা বাইজোরান ক্যামলোসার্ট নামে পাওয়া যায়। অ্যামলোডিপিনের সাথে টেলমিসার্টান যেটা নতুন আসছে, সেটা হচ্ছে হলো টেলডিপ বা এরকম নামে পাওয়া যায়। এছাড়া অ্যামলোডিপিনের সাথে ভার্সার্টান, তাহলে এই কম্বিনেশন গুলো আমরা ইউজ করি। হ্যাঁ, আমরা এখন কেন ইউজ করি, কারণ অনেক সময় কখনো কখনো যখন আমাদের সিভিয়ার হাইপারটেনশন থাকে, স্টেজ 2 হাইপারটেনশন থাকে বা সিভিয়ার হাইপারটেনশন, তখন আমরা অনেক সময় করি কি, আমরা ইয়াটা ইউজ করা হয়, আপনার দেখা যাচ্ছে যে আমরা তখন এই যে কম্বিনেশন ইউজ করে ফেলি সরাসরি, ঠিক আছে।
এছাড়া ক্যালসিয়াম চ্যানেলের সাথে বিটা ব্লকার, যেটা ফিক্সোকার্ড নামে অনেকদিন পাওয়া যেত, খুব কম দামি ওষুধ, এখন এই জন্য এগুলো গুরুত্ব কম। ফিক্সোকার্ড, অ্যাটেনোল থাকে, অ্যামলোডেপিনের সাথে বিসোপোলারল থাকে, এনজিটেনিস রিসেপ্টরের সাথে থায়াজাইড ডায়োটিক্স, এটাও খুব একটা কমন পদ্ধতি, যেমন এনজিলো প্লাস, লোসার্টানের সাথে হাইড্রোক্লোরোথায়াজাইড থাকে, ওমলেসার্টানের সাথে হাইড্রোক্লোরোথায়াজাইড থাকে, টেলমিসার্টানের সাথে, এগুলো দিলে থায়াজাইড ডায়োটিক্স এর সাথে আমরা কখনো কখনো এই যে এআরবি কে আমরা যোগ করে দেই। বিটা ব্লকারের সাথেও এখন থায়াজাইড ডায়োটিক্স যুক্ত আছে। আর ডাবল ডায়োটিক্স এর কিছু ড্রাগস আছে, যেটা আমরা ফুসিড প্লাস হিসাবে ইউজ করি সর্বত্র বিভিন্ন ইডিমা রোগীদের কমন। আমরা ইডিমা আসলে শুধু আমরা কেন, বাংলাদেশের অনেকেই জানে, বিশেষ করে যারা একটু মেডিকেল প্রফেশনে আশেপাশে থাকে, ফার্মেসিতে আছে, ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করে, দেখবেন তাদের জন্য এই জিনিসটা খুব কমন। তারা জানে যে কোনটা দিতে হয়। তারা এই যে ফুসিড প্লাস রুগীকে খেয়ে দেয়। এমন অবস্থা হয় যে কিছু কিছু রুগী ডাক্তারের কাছে আসে তখন আর ইডিমা থাকে না, কারণ ওই যে ফুসিড প্লাস পা ফোলা কমায়, এটা জাদুকরি খাইলেই সাধারণত পা ফোলা কমে যায় ইনিশিয়ালি। তাহলে তো ভালো। দেখ, এখন সে একই কথা যে আমরা এখন যখন আপনি বিইং এ, আমি এক কথা বারবার বলি যে বিইং এ ডক্টর আপনি স্বাধীন, ইউ হ্যাভ 100% রাইট টু সিলেক্ট এ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ফর ইউর পেশেন্ট, বাট you have to remember some basic principle like first exclude the contraindication. প্রথমে যখন আপনি একটা ড্রাগ নিলেন, আপনি একটা ফাইল নিলাম বা বই নিলাম, আমি দেখবো আচ্ছা আমি যে নিলাম এটাকে আমি নিতে পারি কিনা, অর্থাৎ এই যে ডাক্তার আমি রুগীকে দিব এটা কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা। কারণ অনেকে আসবে, আমার একজন ডাক্তার দেখবেন আমি একটা পছন্দ করি, আপনাদের খোরশেদ স্যার একটা পছন্দ করে, প্রণব একটা পছন্দ করতেছে, অমুকে একটা পছন্দ করতেছে, তো আপনার মিড লেভেল দেখবেন একজনের সাথে রাউন্ড দিলে এবারে এটা দাও, সে বলে এটা দাও। এমন সময় যায় যে এক একজন আসে এক একবার এক এক, এমন আমাদের সময় গেছে যে এক স্যার এসে বলে এটা দাও, আই যায় এটা দিছো কেন, ওইটা দাও, ওইটা দিছো কেন, এটাতে এটা ভালো। তাহলে দেখেন এগুলো নিয়ে গন্ডগোল লাগে। তাহলে আমাকে দেখতে হবে আমি যেটাই সিলেক্ট দেই দিতে পারি, প্রথমে দেখতে হবে এটা কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা। কন্ট্রাইন্ডিকেশন দিয়ে দিলে তো আপনি অপরাধ করে ফেলেন, তখন তো একজন আপনাকে বলে এই দেখছে সে কি দিছে, বঙ্কিলাজমা রোগীকে সে বিটা ব্লকার দিয়ে দিছে, হাসাহাসি করবে। তাহলে এক সেকেন্ড আপনাকে দেখতে হবে যে ওনার যে বর্তমান যে কোএক্সিস্টিং প্রবলেম আছে এটার জন্য কোন ডাক্তার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ডায়াবেটিস আছে, তাহলে আমি এখানে এসি ইনহিবিটরটা দিতে পারি, তাহলে এটা আপনাকে দেখতে হবে। 3 নম্বর হচ্ছে পেশেন্ট যদি কোনো বিটা ব্লকার খাইতে থাকে, এটা আগেও বলছে, সাডেনলি বন্ধ করা উচিত না, তাতে সিম্পাথেটিক ড্রাইভ বেড়ে যায়। আর একটা জিনিস হলো এটা হচ্ছে নৈতিকতার কোয়েশ্চেন বা এটা ইথিক্যাল। যদি কোনো একটা পেশেন্ট আপনার কাছে আসলো, সে কোনো একটা ওষুধ খাচ্ছে আগে থেকে, তাই সেই ওষুধে তার বিপি কন্ট্রোল আছে, তাহলে ইট ইজ বেটার টু কন্টিনিউ সেম ড্রাগ। ওই ড্রাগটাকে আপনি রাখেন, যদি না তার ওই বর্তমান যে কন্ডিশন আছে, কোয়েশ্চেন ডিজিজ আছে, এটার জন্য এই ডাক্তার চাইতে আরো ভালো ড্রাগ দিলে রোগীর বেনিফিশিয়াল হবে, রোগীর সুবিধা হবে, ডিজিজের জন্য ভালো, তখন আপনার সেটা চেঞ্জ করা উচিত। তাহলে আসেন আমরা তাহলে এখন তাহলে আমাদের জানতে হবে এসি ইনহিবিটর। তাহলে আমি যেভাবে সাজাচ্ছি যে তাহলে আমরা এসি ইনহিবিটরের ক্ষেত্রে প্রথমে যেটা বলি যে ইন্ডিকেশন, মানে এসি ইনহিবিটর কোথায় কোথায় দেওয়া যায়, সব জায়গায় দেওয়া যায়। হাইপারটেনশনের দাগ, এন্টি হাইপারটেনশন থাকতে, হাইপারটেনশন থাকলে কি হাইপারটেনশন নাম হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, তাহলে হাইপারটেনশনে তো দেওয়া যাবে। তাহলে ইন্ডিকেশনকে বলা হয়েছে কম্পেলিং ইন্ডিকেশন, মানে এই ইন্ডিকেশন গুলো থাকলে এই ডাক্তারকে চয়েস করাই উচিত। মানে বলে বিবেকবান কি করবে, চয়েস করবে এই ডাক্তার। তাহলে এক হচ্ছে হার্ট ফেলোর, তাহলে আমরা কি ইন্ডিকেশন, সরি না সরি 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 যাই হোক, তাহলে এখানে এটাই থাকবে, এটা যেভাবে আসতেছে না এটা। আচ্ছা, ইন্ডিকেশন কম্পেলিং ইন্ডিকেশন হচ্ছে হার্ট ফেলোর। হার্ট ফেলোর আমরা দিব লেফট ভেন্ট্রিকুলার যদি ডিসফাংশন থাকে। তাই দেখেন হার্ট ফেলোর, দেখেন এখন আমি একটা কথা বলে দেই, একটা ড্রাগ বললেই শুধু চিনতে হয়, সে তাহলে এসি ইনহিবিটর। কেউ যদি মনে করে এসি ইনহিবিটর সম্বন্ধে জানলো, সে পুরোপুরি হাইপারটেনশন সবই ম্যানেজ করতে পারবে। তাহলে কম্পেলিং ইন্ডিকেটর হলে হার্ট ফেলিয়ার রোগীতে আমাদের এসি ইনহিবিটর দিতে হয়। লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকলে আমাদের কি করতে হয়, এসি ইনহিবিটর দিতে হয়। কারো যদি এমআই হয়েছে তারপরে আমাদের একটা এসি ইনহিবিটর যোগ করে দিতে হয়। পেশেন্টের যদি এস্টাবলিশ করোনারি আর্টারি ডিজিজ, মানে এমআই আর এস্টাবলিশ করোনারি আর্টারি ডিজিজ বলতে বোঝানো হয় রোগীর একটা এমআই হয়েছে অথবা রোগী এটা আনস্টেবল অ্যানজাইনা নিয়ে ভর্তি হয়েছিল, তখন এটাকে বলা হয় যে এস্টাবলিশ করোনারি আর্টারি ডিজিজ। টাইপ 1 ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, অর্থাৎ টাইপ 1 বলেন টাইপ 2 বলেন, সব জায়গায় কি হয়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকলে আপনার চয়েস অফ ড্রাগ কি, এসি ইনহিবিটর। সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশন, অর্থাৎ একটা রোগী স্ট্রোক হয়েছে, তাকে আপনি হাইপারটেনশনের জন্য যদি একটা ড্রাগ চয়েস করেন, কোন ড্রাগটা চয়েস করবেন,
এসি ইনহিবিটর, তাহলে এসি ইনহিবিটর তাহলে সব জায়গায় দেওয়া যায় না কোন জায়গায় সেটা আসলে জানা উচিত। সব জায়গায় দেখবেন যে 1 নম্বর এসি, এসি হচ্ছে ফার্স্ট বয়, সে হচ্ছে অলরাউন্ডার। বাংলাদেশের প্রেক্ষাপটে ধরলে সাকিবুল হাসান, ঠিক আছে, হার্ট ফেলিওর দিতে পারবেন, এলভিএফ দিতে পারবেন, তারপরে আপনার কি হবে পোস্ট এমআই দিতে পারবেন, নেপ্রোপ্যাথি ডায়াবেটিক নেপ্রোপ্যাথিতে আমরা দিব, সেকেন্ডারি স্ট্রোক প্রিপারেশন মানে স্ট্রোকের রোগীদেরকে দিব, ক্রনিক রেনাল ফেলিউরকে আমরা দিব, পসিবল ইন্ডিকেশন যেটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিক নেপ্রোপ্যাথি। এই জন্য আমি এক কথাই বলছি যে ডায়াবেটিক নেপ্রোপ্যাথিতে দিব। তাহলে কোনটা ইন্ডিকেশন কোথায়? এই যে এত ভালো মানুষ তারও কিছু খারাপ, পৃথিবীতে কেউ দোষে গুণ মানুষ মিলায়, সেরকম এই এসি ইনহিবিটরও কিছু খারাপ দিক আছে। একটা হচ্ছে আমরা কোথায় যদি পেশেন্টের প্রেগনেন্সি হয়, তাহলে প্রেগনেন্সিতে আমরা কি করব? এসি ইনহিবিটর দেওয়া যাবে না, এটা হলো কন্ট্রাইন্ডিকেশন। রেনোভাস্কুলার ডিজিজ অর্থাৎ বাইলেটারাল রেনাল স্টেনোসিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এসি ইনহিবিটর দিতে পারবো না। তারপর হাইপারক্যালেমিয়া, হ্যাঁ এটা মনে রাখতে হবে। এনজিওইডিমা, হ্যাঁ মনে রাখতে হবে কত। এসি ইনহিবিটর একটা কমন ড্রাগ যেটা আপনি চোখ বন্ধ করে ইউজ করবেন, তাহলে আপনাকে অবশ্যই ইন্ডিকেশন ভুলে গেলেও আমি এই জন্য বলি কন্ট্রা ইন্ডিকেশন গুলো মনে রাখতে হবে, যে প্রেগনেন্সিতে দেওয়া যায় না। রেনাল আর্টারি স্টেনোসিস বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি থাকে তাহলে সেখানে আমরা দেই না। হাইপারক্যালেমিয়াতে কন্ট্রা ইন্ডিকেশন। আর অনেকে যাতে এনজিওইডিমা জানেন তো, অনেক সময় অনেক রোগীরা বলে স্যার আমি এটা চিংড়ি খেলে আমার মুখ টুক ফুলে যায়, ওই ওষুধটা খেলে আমার মুখ ঠুট সব ফুলে যায়। এনজিওইডিমা যদি কোনো হিস্ট্রি থাকে দেই না। এছাড়া ভালভুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে অ্যাওর্টিক স্টেনোসিস, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি যেটা থাকে, হুকম বলি আমরা, এইগুলোকে আমরা সাধারণত এসি ইনহিবিটর দেই না। এছাড়া খুব গ্রুপ রেনাল ইম্পায়ারমেন্ট, আমরা রেনাল ফেলিউর এসি ইনহিবিটর ইন্ডিকেশন আছে, কিন্তু আমাদের যদি অ্যাকুট রেনাল ফেল ওই জন্য রেনাল ইম্পায়ারমেন্টে আমাদের কশন মানে সতর্ক থাকতে হবে। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের রোগীর জন্য যেরকম, কারণ পেরিফেরাল আর্টারি ডিজিজ যারা আছে, যেমন ক্লাউডিকেশন আছে, পায়ে দেখলেন পালস নাই, তাহলে কেন আমাদের সতর্ক হইতে হবে? কারণ এই যার পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আছে বা ভাস্কুলার ডিজিজ, তার তো রেনাল আর্টারি স্টেনোসিস থাকতে পারে। তাহলে এই জন্য আমাদেরকে সমস্ত কশন মানে সতর্ক হিসাবে থাকতে হবে। সোরিয়াসিস, এখানে আমাদের একটু কশন হতে হবে, কারণ অনেক সময় এসি ইনহিবিটর সোরিয়াসিস অ্যাগ্রাভেট করে। তাহলে এসি ইনহিবিটরের অ্যাডভার্স ইফেক্ট কি? ফার্স্ট ডোজ হাইপোটেনশন, মানে এটা অনেক সময় দেখা যায় ফার্স্ট ডোজ হাইপোটেনশন মানে কি, এই জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যদি আপনি কাউকে শুরু করেন, আপনি তো জানেন না কার কি রিয়াকশন হবে। হিউম্যান বডি আর ইউনিক, এক একজনের সাথে আরেকজনের নাও মিলতে পারে, এই জন্য রাতে দিতে হয়, লো ডোজে শুরু করতে হয় এবং রাতে ঘুমানোর আগে দিতে হয়। নাহলে যে দিস ইজ কল ফার্স্ট ডোজ হাইপোটেনশন, রোগী দেখা যায় যে প্রচুর হাইপোটেনশন ডেভেলপ করে, আপনি ওষুধ দিচ্ছেন, রুগী তো বলে হাই স্যার কি ওষুধ দিচ্ছেন, আপনি আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছেন, মাথা ঘুরে পড়ে যায়, এই হয় সে। রুগীরা কিন্তু মনে করেন যে সারা জীবন অসুখে ভুগবে, হ্যাঁ এটা সেটা কোনো সব না, কিন্তু আপনার ওষুধ খায়া সে যদি বুঝতে পারে তার অ্যাবনরমালিটি হয়েছে, এটার জন্য আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। দেখবেন যখন প্রাইভেট প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনি একটা হয়তো ওষুধ দিচ্ছেন আর এটা লেগে তার মাথা ঘুরাইছে, এটা যেন বমি হয়েছে, এটা খাওয়ার পর তা খারাপ রাখতেছে, তখন আপনার মানে যে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। যাই হোক, তাহলে একটা জিনিস, দুইটা হচ্ছে কাফ, এটা বলা হয় যে 15% রোগীর কাফ হয়, এই কাফের জন্য আমরা কি করতে পারি? এটা অনেক সময় ডাইকাফ করে, ইনট্রাক্টেবল ডাইকাফ করে, তো সেই ক্ষেত্রে বিকল্প হচ্ছিল আমরা যে এআরবি দিতে পারি। র্যাশ হয়, এটা খুব কম হয়। হাইপার ক্যালেমিয়া, একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হাইপার ক্যালেমিয়া। সুতরাং আপনি যখন ইনিশিয়ালি প্রথমে যদি এসি ইনহিবিটর শুরু করেন কারো, তার ক্ষেত্রে এটা হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করলো কিনা দেখতে পারেন। কারণ যদি এসি ইনহিবিটর দিলে হাইপার ক্যালেমিয়া থাকে, অথবা কোনো পেশেন্টে যদি হাইপার ক্যালেমিয়া থাকে, সেখানে এসি ইনহিবিটর দেওয়া যাবে না। আরেকটা যেটা হচ্ছে এনজিওডিমা, তো বললামই সেটা করে। আর হচ্ছে কিছু হচ্ছে যে ওই যে রেনাল ডিসফাংশন করতে পারে, এই জন্য একেআই টেকেআই আমরা এসি ইনহিবিটর দেই না। একটা রোগীর একেআই আসলো বা অ্যাকুইট রেনাল ডিটোরিয়েশন অথবা এন্ড স্টেজ রেনাল ফেলিউর নিয়ে আসে, ডায়ালাইসিস করবে রোগী, এই সমস্ত ক্ষেত্রে আমাদের, অথবা একেআই অ্যাকুইট কিডনি ইনজুরি, এজিএন, এই সমস্ত ক্ষেত্রে আমাদের উইথেল আগে পাইলে এটা আমাদেরকে বন্ধ করতে হবে, হাইপারক্যালেমিয়াতে বন্ধ করতে হবে। এখন গ্লোরিন সিকিটি, সিকিটিতে বলে যে এসি ইনহিবিটর অথবা এনজিওটেনসিন 2 রিসেপ্টর বেনিফিশিয়াল, হ্যাঁ ক্রনিক রেনাল ফেলিউরে হয়। বাট আপনাকে এই যে এক কথাই বলছি যে রেনোভাস্কুলার ডিজিজ, এটা আপনাকে কশন নিতে হবে। আর সিকিটি যখন আপনি রেনাল ফেলিউরে দিবেন, এটা ক্লোজ সুপারভিশন করতে হবে এবং স্পেশাল, কারণ কখনো এটা বাড়াইতে দিতে পারে, কমাইতে দিতে পারে। এই জন্য সিকিটির পেশেন্টদেরকে আমাদের দেখবেন যে চয়েস অফ দা গ্যাস ইনহিবিটর, কিন্তু এটা কিন্তু পেশেন্টকে আপনাকে আবার থাকতে হবে তার প্রোগ্রেসিভলি ডিটোরিয়েট করছে কিনা, হাইপার ক্যালেমিয়া করছে কিনা, রেনাল ফাংশন বেশি ডিটোরিয়েট হচ্ছে কিনা। এই জন্য অনেক সময় সিকিউরিটি আমরা দিব, তবে এটা কিন্তু একটু কোর্স সুপারভিশন করতে হবে। রোল অফ, এটা তো আমি আগেই বলছি, কথাটা বলে দিছি যে কেন হতে পারে। পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজে
যেরকম কি হয় অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে কি হয়, রোগী আপনাকে কি বলে ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশন বলে, হাঁটলে ব্লাড সাপ্লাই কমে যায়, পায়ে ব্যথা হয়। তাহলে এখানে তার পায়ের ভেসেল হয়েছে, তার রেনাল আর্টারিতে তো এটা জেনারেল অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। তো সুতরাং এর জন্য আমরা যদি যারা ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশন বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ফিচার থাকবে তাদেরকে আমরা এসি ইনহিবিটর দিব না। আগে যদি মনে রাখি এসি ইনহিবিটরের সাথে কখনো ইআরবি দেওয়া যাবে না, কথা বুঝতে পারছেন না? ভাই বোনে যেরকম বিয়ে হয় না, এরকম এসি ইনহিবিটর এবং ইআরবি একসাথে দেওয়া যাবে না, এটা কন্টিনিউয়াস সারা জীবন মনে রাখবেন। অনেক সময় দেখা গেছে যে অনেকে ভুলে লিখে ফেলে, এটা খুবই ক্রাইম, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। কেউ যদি আপনার বিরুদ্ধে মামলা করে যায় আপনি আটকা পড়ে যাবেন। দেওয়ার কিছু একটা দুইটা ইন্ডিকেশন আছে, এটা আমি বলবো না, কিন্তু যে কম্বিনেশন এই মুহূর্তে আমার মনে নাই। মোট কথা হলো দেওয়া যাবে না ইআরবি এবং এগুলো এয়ারবির সাথে, এটা আপনাকে এসি ইনহিবিটর একসাথে দেওয়া যায় না, মনে রাখবেন যে এটা হারাম। ভাই বোনের বিয়ে যেরকম হারাম, এটা হচ্ছে হারাম। হাইপারক্যালেমিয়া, হ্যাঁ, দেয়ার ইজ ইনক্রিজ রিস্ক অফ হাইপারক্যালেমিয়া, স্পেশালি সিকেডির পেশেন্টের যদি থাকে, অথবা যে সমস্ত পেশেন্ট পটাশিয়াম স্পাইক। এই জন্য মনে রাখতে হবে যখন আপনি এসি ইনহিবিটর দিবেন তখন তার হাইপারক্যালেমিয়া হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য যখন পটাশিয়াম এসি ইনহিবিটরের সাথে পটাশিয়াম স্পেয়ারিং ডাইরেটিক্স গুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, হ্যাঁ, চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। যদি ইন্ডিকেশন থাকে অনেক জায়গায় দিতে হয়, কিন্তু অ্যাভয়েড করার জন্য। হাউ টু স্টার্ট, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। এসি ইনহিবিটর আমরা কিভাবে শুরু করব? সাধারণত স্টেবল পেশেন্ট উইদাউট হাইপারটেনশন, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার যদি অবশ্যই তার 100 উপরে থাকতে হবে এসি ইনহিবিটর ইউজ করার জন্য। এসি ইনহিবিটর এক্ষেত্রে আমরা বলে রাখি, এসি ইনহিবিটর কিন্তু নন হাইপারটেনশন ছাড়া এসি ইনহিবিটর দেওয়া যায় যদি প্রোটিনিউরিয়া থাকে। আর এসি ইনহিবিটর যদি প্রথমবার শুরু করার আগে আপনাকে 24 ঘন্টার জন্য ডায়োটিক বন্ধ রাখতে হবে যদি পেশেন্ট আগে থেকে পেয়ে থাকে। স্মল ডোজ সাধারণত লং অ্যাক্টিং আমরা দেই, এবং প্রিফারেবলি অ্যাট নাইট। এগুলো মানে থিওরিটিক্যাল কথাবার্তা, তবে সবসময় রাখবেন যখনই আপনি কোনো এসি ইনহিবিটর দিবেন, ইনিশিয়ালি প্রথমবার যদি দেন তাহলে অবশ্যই সেটা রাতে দেওয়া ভালো। আরেকটা জিনিস, আমরা তাহলে কি বলি, আমাদের বই খাতা অনুসারে নিয়ম অনুসারে কারো যদি এসি ইনহিবিটর দেন তাহলে আপনাকে 1 থেকে 2 সপ্তাহ পরে পেশেন্টকে আবার আসতে বলবেন, তখন পেশেন্টকে 2টা পরীক্ষা করে আসতে বলবেন, একটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন আর একটা হচ্ছে ইলেক্ট্রোলাইট। যদি সিরাম ক্রিয়েটিন মোর দেন 30% বেড়ে যায় তাহলে আপনার বেসলাইন থেকে তাহলে এসি ইনহিবিটর বন্ধ করে দিতে হবে। এই জন্য 1 থেকে 2 সপ্তাহ পরে, ধরেন 2 সপ্তাহ পরে পেশেন্টকে আপনি সিরাম ক্রিয়েটিন এবং ইলেক্ট্রোলাইট যে হাইপারক্যালেমিয়া হলো কিনা এটা দেখার জন্য এই দুটো পরীক্ষা করে আপনাকে দেখা করতে বলা উচিত। এখন ইআরবি, ইআরবি ইন্ডিকেশন একই কথা, কম্পেলিং ইন্ডিকেশন যেখানে 1 নম্বর কথা হচ্ছে ইআরবি হচ্ছে বললাম যে এসি ইনহিবিটরের খালাতো ভাই, যেখানে দেওয়া যাবে না এসি ইনহিবিটর ওইখানে আপনি কি দিবেন, ইআরবি দিবেন। যেমন ব্রঙ্কিয়াল সিওপিডি তে দেখা যাচ্ছে যে কাশি বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর দিলে হয়তো কাশি হতেও পারে বেশি, এই জন্য ইআরবি আমরা চয়েস করি। আর কম্পেলিং ইন্ডিকেটর আর আছে টাইপ 2 ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হাইপারটেনশন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা একই কথা, ওইগুলো সব ওই হার্ট ফেলিওরে আমাদের চয়েস অফ ড্রাগ হচ্ছে এসি ইনহিবিটর, কিন্তু যেখানে এসি ইনহিবিটর কন্ট্রাইন্ডিকেটেড বা ইনটলারেবল পেশেন্ট সেসব জায়গায় আমরা কি দিব, ইআরবি। অর্থাৎ যে সমস্ত জায়গায় এসি ইনহিবিটর দেওয়া যায় সে সব জায়গায় এক কথা ইআরবি দেওয়া যায়, এখানে একই কথা, যে একই কথাই বারবার আসছে। আর প্রোটিনিউরিয়া যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইআরবি দিতে পারি। কন্ট্রাইন্ডিকেশন কোথায়, কম্পেলিং কন্ট্রাকশন অনেকটা এর মতোই, এসি ইনহিবিটরের যা কন্ট্রাইন্ডিকেশন ইআরবির কন্ট্রাইন্ডিকেশন একই। আর কশন কোথায়, এই যে একই কথা, ওইখানেও যা যা এখানেও তাই, এই জন্য বারবার বললাম না। অ্যাডভার্স ইভেন্ট অলমোস্ট অল আর সেম এক্সেপ্ট শুধু এটা ড্রাই ক্যাপ করে না, এসি ইনহিবিটর ড্রাই ক্যাপ করে। এখন আসেন আমরা চলে যাই, আমাদের সময় কমে যাচ্ছে, বিটা ব্লকার হচ্ছে বিটা ব্লকারের ইন্ডিকেশন। এখন বিটা ব্লকারের ইন্ডিকেশন কোথায়, কম্পেলিং বিটা ব্লকার বললাম না যে এমন একটা ড্রাগ যে পারলে তাকে লাঠি দিয়ে বের করে দিত ফার্মাসিউটিক্যালস কোম্পানি, একটা কম দামি ড্রাগ, গরিবের ড্রাগ হচ্ছে বিটা ব্লকার। এমআই এবং অ্যানজাইনা এই দুইটার জন্য পারে না, এমআই এবং অ্যানজাইনাতে আপনাকে বিটা ব্লকার দিতেই হবে দিতেই হবে দিতেই হবে। এই জন্য আমরা এই ড্রাগটুকু এখনো ফালাই দেয় না। এখন আমরা যখন পড়াবো দেখবেন যে ফার্স্ট লাইন এন্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে এখন তারা কি করছে, বিটা ব্লকারকে বাদ দিয়ে দিছে এন্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে। আগে গরিব মানে বিটা ব্লকার, বিটা লক খাইতো। আপনারা এখনো যদি গ্রামগঞ্জে যান অনেকে কি ওষুধ খায়, বিটা 2 টাকা 3 টাকা পাতা দেখা যায় যে বিটা ব্লকার খায়, কি খায়, বিটা লক খায়, বিটা লক খায়। তো এখন এই জন্য যারা অভিজাত, কারণ আমাদের গাইডলাইন গুলো তৈরি করে এলো হাই সোসাইটি, যারা আমেরিকা, তারা ইন্স্যুরেন্স আছে, এগুলো একদিন বলবো যে ফার্মাকো, হ্যাঁ, নেক্সট ভবিষ্যতে আপনারা দেখবেন
যে এখন যেমন অস্ত্র মানুষের পলিটিক্স নিয়ন্ত্রণ করে, আমেরিকার রাজনীতি নিয়ন্ত্রণ করে, ভবিষ্যতে এই ফার্মাসিউটিক্যালস গুলো এরাই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবে, এরাই পৃথিবীর সমস্ত ব্যবসা নিয়ন্ত্রণ করবে, তারাই সমস্ত কিছু। যাই হোক, এগুলো আজকে পড়বো না, এগুলো পড়লে অন্য কথা চলে যাচ্ছে। তাই আমরা আসলে একাডেমিক কথায় ফিরে আসি, সেটা হচ্ছে কম্পেলিং ইন্ডিকেটর, এমআই এবং অ্যানজাইনা। তার মানে কারো যদি এমআই এবং অ্যানজাইনা থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে একটা বিটা ব্লকার রাখতে হবে। আর পসিবল ইন্ডিকেশন হচ্ছে হইলো কি, স্টেবল হার্ট ফেলোর। হার্ট ফেলোর আমরা দেখবেন যে বিটা ব্লকার ইউজ করি সাধারণত স্টেবল হার্ট ফেলোরে। লেবেটালল ক্যান বি ইউজ ইন মেলিগন্যান্ট হাইপারটেনশন, মেলিগন্যান্ট হাইপারটেনশন আমরা লেবেটালল ইউজ করি ইনজেক্টেবল ফর্মে। তাহলে বিটা ব্লকারের কন্ট্রা ইন্ডিকেশন কোন কোন জায়গায় আছে? কম্পেলিং কন্ট্রা ইন্ডিকেশন সাধারণত অ্যাজমা, সিওপিডি, হার্ট ব্লক তো জানেনি, এবি ব্লক এবং সোরিয়াসিস, এসব জায়গায় দেওয়া যাবে না। তবে এখন যেগুলো, এগুলো আসলে বিটা ব্লকারের মধ্যে বলা হয়তো যে নন সিলেক্টিং যে বিটা ব্লকার আছে, হ্যাঁ, নন সিলেক্টিং বিটা ব্লকার গুলো সেখানে দেওয়া যেত না। এখন যেগুলো বিটা ব্লকার আছে, বিসোপোলর, তারপরে আপনার এটিনোরল, তারা সিলেক্টিভ, তারা শুধু কার্ডিওভাস্কুলার কে করে। আপনারা তো জানেন বিটা ব্লকার দুইটা রিসেপ্টর আছে, সিলেক্টিভ নন সিলেক্টিভ। প্রোপ্রানোল সে বঙ্ক কনস্ট্রিকশনও করে, ওইদিকে আবার হার্ট রেটও কমায়, যে কারণে যখন আপনি হার্টের জন্য দিলে ওদিকে সে কি করতো, অ্যাজমা অ্যাগ্রাভেট করতো। কিন্তু এখন যারা বিসোপোলর আছে, তারপরে আর অন্যান্য যেগুলো আছে সেগুলো করে কি এটিনোরল, তারা কি অনলি কার্ডিয়াক সিলেক্টিভ, যে কারণে এদের অ্যাজমা বা সিওপিডি তে দেওয়া যায়। সুতরাং বিটা ব্লকার যখন আপনি এটা পরে আবার দেখবেন যে স্যার বিটা ব্লকার দিয়ে দিচ্ছে, তখন আপনার আবার এই স্যার কেন এটা বিটা ব্লকার দিলে, অ্যাজমাতে গেলে অনেক সময় অনেকে রেগে যায়, কেউ আবার প্ল্যাটফর্মে পোস্টও দিয়ে দিতে পারে যে এই স্যার দিয়ে দিচ্ছে। আসলে নন সিলেক্টিং গুলো আগে ইউজ করতে, এখন যেগুলো আছে এগুলো ম্যাক্সিমাম সিলেক্টিং, এদের যে রেসপিরেটরি সিস্টেম বা ব্রঙ্কাসের উপর ইয়া কম। কিন্তু হার্ট ব্লকে আপনাকে দেওয়া যাবে না, হ্যাঁ, হার্ট ব্লকে আপনাকে দেওয়া যাবে না। হার্ট ব্লকে এটা পুরোপুরি কন্ট্রা ইন্ডিকেট, কিন্তু আরো ব্র্যাডিকার্ডিয়া করবে, এবি ডিলে করে দিবে। এছাড়া দেখা যাচ্ছে কোশন, হার্ট ফেল আমরা ইউজ করি, কিন্তু অ্যাকুইটে করা যাবে না। হার্ট ফেল স্টেবল হার্ট ফেলের তো ইন্ডিকেশন আছে, অ্যাকুইট এক্সারশন থাকে যদি হার্ট ফেল, সেক্ষেত্রে আপনাকে অ্যাভয়েড করা উচিত, এক্সপার্ট ছাড়া করে যায়। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, সেখানে যে আমরা অ্যাভয়েড করব। ডায়াবেটিস অ্যাভয়েড করা উচিত, কিন্তু আপনারা যদি ডায়াবেটিসের সাথে করোনারি আর্টারি ডিজিজ থাকে তাহলে অবশ্যই দিতে হবে, কারণ আমরা এখন ম্যাক্সিমাম যেগুলো দেই সেগুলো হচ্ছে নন সিলেক্টিভ। তা ডায়াবেটিসে কেন দেই না? কারণ ডায়াবেটিসে কি করে, হাইপোগ্লাইসেমিয়া যে সাইন সিম্পটম আপনারা তো জানেন, যদি এখানে কথা বলতে পেশেন্ট যখন আপনার হাইপোগ্লাইসেমিয়া হলে কি হবে, হাইপোগ্লাইসেমিয়া আপনি মরে যাবেন, আপনার ব্রেন ড্যামেজ হয়ে যাবে 3-4 মিনিটের। আপনার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গ্লুকোজ বা ব্রেনে যদি খাবার না যায়, তাহলে কি হবে, ব্রেন ইরিভার্সিবল ডেথ হবে। রুগী ভালো থাকবে কিন্তু রুগী আর ঘুমের থেকে উঠবে না, এটা ইরিভার্সিবল ব্রেন ডেথ হবে। তার মানে কি, আপনার শরীর কি হবে, হাইপোগ্লাইসেমিয়া, আপনার শরীর আল্লাহ তাআলা এমন সেন্সর দিয়ে রাখছে যে দেখে না, চুর আসলে বা সেন্সর বাইজে উঠে, বা এরকম হয়, আগুন লাগলে অনেক সময় দেখে না সেন্সর হয়, তো অ্যালার্ম বেজে উঠে। তো এরকম আমাদের শরীরেও যখন হাইপোগ্লাইসেমিয়া হয় তখন অ্যালার্ম বেজে ওঠে। সেই অ্যালার্মটা কে করে? এই যে রুগীর দেখেন হাইপোগ্লাইসেমিয়া রুগীর কি থাকে, ট্যাকিকার্ডিয়া হয়, ট্রেমর হয়, দেখবেন যাদের পালপিটেশন হয়, রুগীর সোয়েটিং হয়, মানে কি হয়, সিম্পলি পাউন্ডিং হাল্ট হয়, হার্ট এরকম বাপতে, রুগী বুঝে যে ভাই এই আমার ঘটনা, রুগী যে বুঝতেছে সামহাউ সামথিং ইজ রং। পাগলা ঘন্টা বাজে হতে, যখন আসামিরা যখন পালায় তখন জেলে পাগলা ঘন্টা যেরকম বাজে হতে, ঠিক সেরকম পাগলা ঘন্টা বেজে উঠে। তাহলে এই হচ্ছিল আমার আমার যে জিনিসটা হচ্ছে যে এই জন্য। তো এটা কে করে? এটা সিম্পাথেটিক ওভার অ্যাক্টিভিটি করে। তো আপনি যদি বিটা ব্লকার দেন যেটা নন সিলেক্টিভ, সিলেক্টিভ এগুলো হয় না, নন সিলেক্টিভ হলে কি হবে, তাহলে আপনার এই যে মাস্ক করে দিবে, অর্থাৎ আপনি হাইপোগ্লাইসেমিয়া হচ্ছেন ঝিমাইতেছেন মুরগির মতো, কিন্তু কি আপনার যে লোক আছে সে তো আপনার সাথে বসে স্টার প্লাস দেখতে আছে, টিভি দেখতেছে, আর ওদিকে রুগী কি হচ্ছে, আজরাইল এসে তারা নিয়ে চলে এসে টেরও পায় নাই, ওই তাকায় দেখে যে রুগী নাই। এই জন্য এটা কি করে, মাস্ক দা এই যে হাইপারগ্লাইসেমিয়া যে ওয়ার্নিং সাইন গুলোকে মাস্ক করে দেয়, মাস্ক করে বলে রোগী বুঝতে পারে না। এই জন্য আমাদের বলা হয় যে ডায়াবেটিকে কন্ট্রা ইন্ডিকেটেড এটা। কিন্তু এখন যেগুলো আছে এগুলো তো মোর সিলেক্টিভ, এবং সাধারণত তাহলে ডায়াবেটিস আমরা কখন দিব, যদি করোনারি আর্টারি দিব না, ডায়াবেটিস আমরা চেষ্টা করব বিটা ব্লকার অ্যাভয়েড করার জন্য। মেটাবলিক সিনড্রোম, অনেক সময় অ্যাথলেটদের যে এমনি ব্র্যাডিকার্ডিয়া থাকে। আর একটা জিনিস মনে রাখবেন যে নন ডাইহাইড্রোপাইরিডিন, যেটা মানে যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিনের সাথে আপনি বিটা ব্লকার দিবেন, দিলে বরঞ্চ ভালো, কারণ অ্যামলোডিপিন করে ট্যাকিকার্ডিয়া, বিটা ব্লকার করে ব্র্যাডিকার্ডিয়া। তাহলে দুইজন দিলে কি হবে, দুইটা মিলে মিলমিশ হয়ে যাবে, হ্যাঁ, দুইটা মিলে কি হবে, মিলমিশ হবে, তাহলে হবে।
কিন্তু আপনি ভেরাপামিল দিচ্ছেন, ডিলটায়াজেম দিচ্ছেন, তার সাথে যদি বিটা ব্লকার দেন তাহলে কি হবে, দুইটা ব্যারিকার্ডিয়া করে হার্ট রেটকে আরো ডাউন করে দিবে। এই জন্য যেরকম এআরবির সাথে এসি ইনহিবিটর দেওয়া যায় না, এরকম রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভেরাপামিল ডিলটায়াজেমের সাথে বিটা ব্লকার দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে কি, খুবই সতর্ক থাকতে হবে, আমরা দিবই না। আর যেটা অ্যাডভার্স ইফেক্ট ব্র্যাডিকার্ডিয়া করে, অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন করে, ম্যাক্সিমাম নন সিলেক্টিভ। এর জন্য ইয়ং যারা রিপ্রোডাক্টিভ এজ, তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, এদের ক্ষেত্রে ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় চেষ্টা করবো নন সিলেক্টিভ বিটা ব্লকার, বা কারো যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, এরকম হিস্ট্রি থাকে, তাদেরকে আমরা চেষ্টা করব এটা না দেওয়ার জন্য। এখন আসেন বিটা ব্লকার নট রিকমেন্ডেড অ্যাজ ফার্স্ট লাইন আনলেস, যে কথা আমরা আগেই বলছিলাম যে বিটা ব্লকারকে তারা বের করে দিচ্ছে ফার্স্ট লাইন থেকে, যে না বিটা ব্লকার তুমি আর এন্টি হাইপার। এখন কিন্তু দেখবেন যে আমরা এন্টি হাইপারটেনসিভ ড্রাগ যখন বলবো তখন বিটা ব্লকারের নাম নাই, কারণ তাকে আর এখন বলা হয় না, ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে তৈরি করা হয় না। তো হাইপারটেনশন রোগীকে হাইপারটেনশন কমানোর জন্য আমরা বিটা ব্লকার আর দিব না। তাহলে আমরা কখন দিব, যদি তার হার্ট ফেলিওর থাকে অথবা আইএসডি থাকে। হ্যাঁ, মেনলি তো আইএসডি থাকে, তাহলে বিসোপোলার এন্ড মেটোপোলার আর প্রিফার্ড ইন পেশেন্ট উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, বিসোপোলার এন্ড মেটোপোলার আর প্রিফার্ড ইন পেশেন্ট উইথ বঙ্কোস্পাস্টিক এয়ারওয়ে। আচ্ছা যাই হোক, এগুলো এগুলো নেভিডলার, এগুলো এগুলো দরকার নাই আমাদের কিছু। আর হচ্ছে হলো যেটা হচ্ছে যে বিটা ব্লকার ইজ ইনক্রিজলি ইউজ টু ট্রিট স্টেবল হার্ট ফেলিওর। আমরা জানি যে স্টেবল হার্ট ফেলিওরে বিটা ব্লকার ইউজ করা হয়। আমি একটু ক্লাসে আসি, আমি একটু আধা ঘন্টা পরে ফোন দিতেছি। হ্যাঁ, আধা ঘন্টা পরে ফোন দিতেছি। হ্যাঁ, বিটা ব্লকার ইউজ করা হয় কোথায়, আমরা যে হার্ট ফেলিওরে, হ্যাঁ স্টেবল হার্ট ফেলিওর, কিন্তু অ্যাকুইট এক্সজর্পশন, অ্যাকুইট বা অ্যাকুইট হার্ট ফেলিওর ওজন হইলে, হ্যাঁ আমরা অর্জেনিং যদি হয় বা ডিটোরেট হয়, সেই ক্ষেত্রে আমরা হার্ট ইউজ করি না। হ্যাঁ, সাধারণত আমরা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ নিউ বিটা ব্লকার, এই যে আমার নতুন নতুন বিটা ব্লকার আসছে, তাদের কি, তাদের এডিশনাল প্রপার্টি লোক, যেমন কার্বিডালল, যেটা কার্বিডাল আসলে বিটা আলফা বিটা দুইটাই ব্লক করে, এটা একটু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। এখানে নেভিডলরের যেটা আছে এটা ভ্যাসোডাইলেটেশন করে। ঠিক আছে, যাই হোক এগুলো আমরা আর এত কিছু পড়া আমাদের দরকার নাই। এখন আসেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের দুইটা আছে, দুই ভাই, একটা হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন, যেটা অ্যামলোডিপিন নামে আমরা, অ্যামলোডিপিন, সিলনিডিপিন। আরেকটা হচ্ছে হলো ডাইহাইড্রোপাইরিডিন, নন ডাইহাইড্রোপাইরিডিন, যেটা ডিলটায়াজেম এবং ভেরাপামিন। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা কোথায় দেই, এলডারলি পেশেন্টদের আমাদের চয়েস অফ ড্রাগ কি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আইসোলেটেড সিস্টেম, আগেই বলছিলাম যে শুধুমাত্র সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। অ্যানজাইনাতে পেক্টোরিস, অ্যানজাইনাতে কিন্তু এন্টি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আপনারা এন্টি অ্যানজাইনাল ড্রাগ যখন বলছেন তখন বলছেন বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হ্যাঁ, এগুলো আরো অনেকগুলো নাম বলছেন, যে নাইট্রোগ্লিসারিন, হ্যাঁ নিকার্ডিন, দিস আর দা কি এন্টি অ্যানজাইনাল ড্রাগ। কারো যদি অ্যানজাইনা থাকে সেক্ষেত্রে আপনি যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেন, বিটা ব্লকার, তাহলে সে কি এডিশনালি সে হাইপারটেনশনও কমালো, অ্যান্টি অ্যানজাইনা হিসেবে কাজ করলো। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, বিটা ব্লকার দেওয়া যাচ্ছে না, এসি ইনহিবিটর দিতে না করে, সেই ক্ষেত্রে আমরা কি দিব, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর যে ক্যারোটিড থাকে অনেক সময়, যেমন প্রেগনেন্সিতে যদি আমরা আলফা মিথাইল ডোপা দেই, সাথে আমরা বিটা ব্লকার নিফিডিপিনটা আমরা ইউজ করি। হ্যাঁ, বিটা ব্লক ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্রেগনেন্সির জন্য ইন্ডিকেশন আছে। তাহলে দিস আর দ্য ইন্ডিকেশন। তাহলে কোনটা ইন্ডিকেশন মনে রাখতে হবে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তো সব জায়গায় দেওয়া যায় না একটা জায়গায়, সেটা হচ্ছে হার্ট ফেলোর। কোনটা ইন্ডিকেশন, হার্ট ফেলিওরে ক্যালসিয়াম চ্যানেল কোনটা ইন্ডিকেশন, তাহলে মনে রাখতে হবে ক্যালসিয়াম চ্যানেল কোথায় দেওয়া যাবে না, হার্ট ফেলিওর। আমি তো আগেই বলছি, ইন্ডিকেশন ভুলে গেলে সমস্যা নাই, কোনটা ইন্ডিকেশন গুলো মনে রাখতে হবে। হাইপারটেনশন ড্রাগ সিলেকশন করতে গিয়ে আপনাদেরকে কোনটা ইন্ডিকেশন মনে রাখবে। আমি 11:30টার মধ্যে শেষ করে দিব, এরপরে বাকি অংশ, এগুলো স্লাইড তো অনেকগুলো, প্রায় 100টার মতো স্লাইড আছে, তার মধ্যে হয়তো 80টা স্লাইড হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মনে হয় না সব পারবো, যতটুকু পারি পরে আরেকটা নেক্সট ক্লাসে নেবো, দুটো ক্লাস হয়তো লাগবে। যাই হোক, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হচ্ছে কি হয়, পালপিটেশনটা হয়, এটা একটা। আর পালপিটেশনটা চাইতে যেটা সবচেয়ে, আমি আগেই বলছি যে অ্যামলোডিপিন খুবই ভালো ড্রাগ, এবং অ্যামলোডিপিন ব্যবহার করে আপনি খুব ভালো রেসপন্স পাবেন, রুগীর ব্লাড প্রেশার মেনটেন হবে, সবকিছু হবে। রুগী হাই অনেক ব্লাড প্রেশার থাকলে দেখবেন যে এটা বাইজোরান বা এটা ক্যামনোসার্টেন বা অ্যামলোডিপিন দিলে খুব সহজে কন্ট্রোল হবে, অর্থাৎ সে আপনাকে কনফিডেন্ট বাড়াবে, আপনার মানে রুগীর সাথে কাছে আপনার মাথা উঁচু করবে। কিন্তু কি করবে, কোন কোন ক্ষেত্রে উনি ইডিমা করে আপনার 12টা বাজায় দেয়, জাস্ট শালা এই রোগীটা এত সুন্দর করে একটা কন্ট্রোল নিয়ে আসলাম, 12টা বাজায় দিল। তো এটা ফ্লুইড রিটেনশন ইডিমা করে। এন্ড অ্যামলোডিপিন সম্বন্ধে 2-3টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে যে অ্যামলোডিপিন হার্ট ফেলিওরে দেওয়া যাবে না।
2 নম্বর হচ্ছে অ্যামলোডিপিন যখন হাইপার বেশি ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, যেখানে আমার ব্লাড প্রেশার অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে আমাকে অ্যামলোডিপিনটা রাখতে হবে। অন্য এটা আপনি একাই রাখেন আর উইথ কম্বিনেশন। 3 নম্বর হচ্ছে অ্যামলোডিপিনের একটা খারাপ দিক হচ্ছে ওই যে ইডিমা করে ফেলে। এখন অ্যামলোডিপিনের যে খালাতো ভাই যেটা নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম ভেরাপামিল ডিলটায়াজেম, ঠিক আছে, এদের ইন্ডিকেশন হচ্ছে অ্যানজাইনাতে দিই, কারণ এটা বিটা ব্লকার যেখানে দেওয়া যায় সেখানে বিটা ব্লকার একটা ইন্ডিকেশন ওখানে বলা হয় না, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এখানে এটা দেওয়া যায়। যেমন এসবিটি সব জায়গায় আমরা এগুলো দিতে পারি। কেরোটিড অ্যাথেরোস্ক্লেরোসিস দেওয়া যায়। তার মানে মেইনলি হচ্ছে যেখানে বিটা ব্লকার দেওয়া যাবে না সেখানে কি দেখা যাবে, ভেরাপামিল বা ডিলটায়াজেম দেওয়া যাবে। কন্ট্রাইন্ডিকেশন যে বিটা ব্লকারের মতো হার্ট ফেলিউরে আমরা দেই না, আর এবি ব্লক থাকলে দেই না। আর সাধারণত ওই যে এক কথায় যে যেখানে রুটি বিটা ব্লকারের সাথে একসাথে দেওয়া যাবে না, কারণ তারা কি করবে, তার ব্র্যাডিকার্ডিয়া করবে এবং হার্ট ব্লক করবে। অ্যাডভার্স ইফেক্ট কি, অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এটা একটা বিটা ব্লকারের মতো ব্র্যাডিকার্ডিয়া করে। আর ভ্যারাপামিলে একটা অ্যাডভার্স ইফেক্ট আছে, সে কনস্টিপেশন করে। হ্যাঁ, ভ্যারাকামিল ভ্যারাকেল নামে পাওয়া যায়, এসবিটিতে ইউজ করা হয়। এখন আসেন সবার শেষে যেটা আছে ডায়োটিক্স। ডায়োটিক্স এর ইন্ডিকেশন কি? তো ডায়োটিক্স এর ইন্ডিকেশন হলো যে আমরা ওল্ডার পেশেন্টদেরকে দেই ক্যামলোডিপিনের মতো, আইসোলেটেড সিস্টেমিক হাইপারটেনশন থাকলে আমরা দেই। 2 নম্বর হার্ট ফেলিউর। হার্ট ফেলিউরে তো আপনার সবসময় দেখেন যে হার্ট ফেলিউরে একটা ডায়োটিক্স রাখতে হয়, হার্ট ফেলিউরের পেশেন্টকে আমরা দেই। তো হার্ট ফেলিউরের ক্ষেত্রে আপনি কোন ডায়োটিক্স দিবেন? থাইরয়েড ডায়োটিক্স দিবেন না। হার্ট ফেলিউর হচ্ছে একটা হার্ট মানে সিভিয়ার ডিজিজ, এখানে দুর্বল। আর থাইরয়েড ডায়োটিক্স হচ্ছে দুর্বল। দুর্বল লোকরে পাঠাইতে হবে কোথায়? আলাপ আলোচনা করতে। আর মাইক দিলে পাঠাইতে হবে ক্যাডারকে। তো এখানে এখানে আপনি দুর্বল লোক হ্যালো হাই হ্যালো করে মানে বুঝায়, বা মা বাবা বাবা এভাবে বলে তো হবে না, এখানে ডাইরেক্ট অ্যাকশন, সেখানে আপনাকে ক্যাডার পাঠাইতে হবে। সেই ক্যাডারটা হচ্ছে লুপ ডায়োটিক্স। তাহলে হার্ট ফেলিউর আমরা কি ইউজ করব? আইদার লুপ ডায়োটিক অথবা স্পাইরোল্যাকটোন ইউজ করি। সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশনেও থাইরয়েড ডায়োটিক্স একটা ভালো রুল আছে, যে অনেক সময় স্ট্রোকের পরে আপনি দিতে পারেন। রেজিস্ট্যান্স হাইপারটেনশন মনে রাখবেন, যে হাইপারটেনশন রেজিস্ট্যান্স হাইপারটেনশন একটা স্লাইড আছে। কখন হাইপারটেনশন রেজিস্ট্যান্স পড়বো? যখন আমরা 3টা ড্রাগে, হ্যাঁ, এর মধ্যে একটা থাকবে ডায়োটিক্স, এই রেজিস্ট্যান্স হাইপারটেনশন তখন বলা হবে যখন একটা পেশেন্টের 3টা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিব, এবং 3টা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেওয়ার পরে, হ্যাঁ, এই রোগীর ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, এটার মধ্যে ডায়োটিক্স আছে, ম্যাক্সিমাম ডোজে সে ড্রাগটা নিতেছে এবং সে অ্যাডহার মানে ম্যাক্সিমাম সে কমপ্লায়েন্স ঠিক আছে, তখন সেটাকে বলে রেজিস্ট্যান্স হাইপারটেনশন। তো তখন আমরা কি দেই এখানে, তখন আমরা ওই যে স্পাইরোল্যাকটোন বা অন্যান্য যেটা যে অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ডায়োটিক্স গুলো আমরা ইউজ করি। হ্যাঁ, আরেকটা সময় রাখবেন যে আমরা সিকেডির পেশেন্ট যেরকম রেনাল ইনসাফিসিয়েন্সি, সেখানে লুপ ডায়োটিক্স। সিকেডি রোগীকে যদি আপনি ডায়োটিক্স দিলেন, তাহলে আপনি মনে করলেন যে এটা হচ্ছে সমুদ্রের পানির মধ্যে আপনি চিনি দিয়া মানে মিষ্টি করার চেষ্টা করতেছেন, সমুদ্রের পানি এত লবণাক্ত যে চিনি দিলে লাভ নাই এরকম। আর কারো যদি সিকেডি থাকে সেক্ষেত্রে মানে তার জিএফআর কম থাকে, এখানে আপনার ইয়ে দিয়ে কোনো লাভই হবে না, সেক্ষেত্রে আপনাকে লুপ ডায়োটিক্স চয়েস করতে হবে। তাহলে এই হচ্ছে ইন্ডিকেশন অফ ডায়োটিক্স, যে হাইপারটেনসিভ ইন্ডিকেশন অফ ডায়োটিক্স। ডায়োটিক্স কোথায় কন্ট্রা ইন্ডিকেশন দেওয়া যায় না? গাউটে ডায়োটিক্স দেওয়া যাবে না। এর জন্য যদি কারো যদি কোনো হাইপারটেনশন পেশেন্টে যদি গাউট থাকে, তাহলে ডায়োটিক্স আমরা অ্যাভয়েড করব। প্রেগনেন্সিতে সাধারণত আমরা দিতে চাই না। আর হাইপোক্যালেমিয়া বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, এই জন্য সেটা দেওয়া যায় না। এই জন্য ডায়োটিক্স দিতে গেলে অনেক সময় আমরা দিই যে কম্বিনেশন দিয়ে দেই, যে ফুসিড প্লাস দিই। নর্মাল যদি নন হাইপারটেনশনের জন্য ডায়োটিক্স ইউজ করি চাইলে। এটা বললাম যে লুপস ডায়োটিক্স আর ইন পেশেন্ট উইথ সিম্পটোমেটিক হার্ট ফেলিউর থাকে, দে আর প্রিফার্ড ওভার দ্য থাইরয়েড ডায়োটিক্স পেশেন্ট উইথ মডারেট টু সিভিয়ার সিকেডি। অর্থাৎ সিকেডি তে পেশেন্টদেরকে, মডারেট টু সিভিয়ার সিকেডি পেশেন্টদেরকে আমরা থাইরয়েড ডায়োটিক্স দিয়ে লাভ হবে না, এখানে লুপ ডায়োটিক্স দিতে হবে, এটা বলে ফেলছি। আহ অনেক সময় দেখা যায় যে পটানি স্পেয়ারিং ডায়োটিক্স এর সাথে আমরা, এটা আমরা অনেক সময় দেই, থাইরয়েডের সাথে না দিলেও ফুসিমাইডের সাথে আমরা কি দেই, পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক, এটা কম লুপের সাথে কম্বিনেশনে দেই। অ্যাডভার্স একই কথা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, যেটা কমন অ্যাডভার্স, হাইপোনেট্রেমিয়া করে, এরকম করতে পারে, হাইপোক্যালেমিয়া করতে পারে, গাউট করে। হ্যাঁ, আর যে স্পাইরোল্যাকটোনে কিছু কমপ্লিকেশন আছে অ্যাডভার্স, স্পাইরোল্যাকটোন কিন্তু গাইনোকোমেশিয়া করে। এই জন্য বলে সিএলডি তে গাইনোকোমেশিয়ার কজ হচ্ছে 2টা, মেবি ডিউ টু সিএলডি ইটসেলফ করে, অথবা এটা ড্রাগের জন্য করে। ঠিক আছে, আবার ড্রাগ গাইনোকোমেশিয়া করে আরেকটা ড্রাগ আছে, এটা হচ্ছে ডিগক্সিন। ইম্পর্টেন্সিও করে অনেক সময়, কারণ এটা স্পাইরোল্যাকটোনটা অ্যান্ড্রোজেন নিয়ে করে, তো
এই জন্য অনেক সময় ইম্পর্টেন্সি করতে পারে। ইরেকটাইল ডিসফাংশন থাকলে এখন সর্বশেষ মনে এটাই আছে আলফা। আলফা তো ব্লকার যেটা আছে, আলফা ব্লকার আমরা ইন্ডিকেশন কোথায় দেই, এটা আমি আগেই বলছি, এটা হলো বিনাইন অ্যানলার। কারো যদি পোস্টে বিপিএস থাকে, তার যদি হাইপারটেনশন থাকে, তার জন্য ভালো কাজ হচ্ছে এক দিলে দুই পাখি যদি মাপতে চান তাহলে আপনারা আলফা ব্লকার দেন। হ্যাঁ, বলে না যে একদিনে দুই পাখি মারতে চলে আলফা ব্লকার দিতে হবে বিনাইন এনলার্জমেন্ট অফ পোস্টেড যদি কারো থাকে, সাথে হাইপারটেনশন থাকলে। অথবা আমরা সিকেডির পেশেন্ট, আমি আগেই বলছি যে সিকেডির পেশেন্ট হাইপারটেনশন কন্ট্রোল করা অনেক সময় খুব কঠিন। আপনারা দেখবেন, আপনারা তো অলরেডি দেখে ফেলছেন যে আমলোডিপিন দিছে, বিটা ব্লকার দিছে, ডায়োটিক দিছে, সাথে আলফাপেট যোগ করে দিছে না পাইরা। তো এই জন্য অনেক সময় অ্যাডজুভেন্ট অ্যান্টি হাইপারটেনশন ইন সিকেডের ইন্ডিকেশন না, এটা আমি জাস্ট বললাম যেহেতু এটা কমনলি ইউজ হয়। কন্ট্রা ইন্ডিকেশন কোথায়? ইউরিনারি ইনকন্টিনেন্স থাকলে এটা কন্ট্রা ইন্ডিকেশন, কারণ সে তো এটা একটা। আর হার্ট ফেলুরে, হ্যাঁ, যদি মনোথেরাপি হিসেবে ইউজ করলে হার্ট ফেলুরে দেওয়া যাবে না। অ্যাডভাইস এগুলো পোস্চুরাল হাইপারটেনশন করে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পোস্চুরাল হাইপারটেনশন করে। এখন আপনি একটা ইয়ং পেশেন্ট, নিউলি ম্যারিড পেশেন্ট, তাকে আলফা ব্লকার দিয়ে দিচ্ছেন বন্ধু হিসাবে, তাহলে তার তো 12টা বাজায় দিচ্ছেন। তার যদি ক্ষতি না চান, ক্ষতি চাইলে আলাদা জিনিস, তার সংসার ভেঙে যাক, এটা চাইলে, নালে ইয়ং, এটা কিন্তু ইরেকটাইল ডিসফাংশন করে, ঠিক আছে? এই জন্য এন্টি পোস্টের যেগুলো পোস্টের বিপিতে, এই সমস্ত জায়গায় কিন্তু ইরেকটাইল ডিসফাংশন করে। এই জন্য খুব ইয়ং পেশেন্টদেরকে এগুলো একটু দেওয়ার ব্যাপারে সতর্ক হবে। যদিও বিএপি ওল্ড এজের পেশেন্ট সমস্যা হয় না, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন করে, পোস্চুরাল হাইপারটেনশন যদি ভ্যাসোডাইলেটর করে। এখন আসেন তো টার্গেট অর্গান ড্যামেজ। তাহলে আমাদের টার্গেট অর্গানে বললামই যে পেশেন্টের কি কি হয়, এটা একবার মনে বলা হয়েছে, যে এগুলো বলা হয়েছে, অ্যানোরিজম হয়, এগুলো বলছি, এগুলো আর বলবো না, এগুলো চলে যায়। এটা একবার স্লাইডটা একবার বলা হয়েছে, সরি বারবার এসে পড়ছে, এটা বলা হয়েছে, স্লাইডটা বলা হয়েছে। এখন দেখেন কিছু কিছু কমপ্লেন ইন্ডিকেটর সামারাইজ করি। যেরকম একটা পেশেন্টের যদি তার হার্ট ফেলিওর থাকে, তাহলে আমরা কি কি ড্রাগ দিতে পারি? এস ইনহিবিটর দেই, এআরবি দেই, বিটা ব্লকার দিতে পারি, ডায়োটিক্স দিতে পারি, স্পাইরোল্যাক্টোন দিতে পারি। ডায়োটিক্স বলতে একটা হলো স্পাইরোল্যাক্টোন, একটা আদার দেন ওই যে ফুসেমাইড বা থায়াজ, এগুলো দিতে পারি। পোস্ট এমআই যদি থাকে বা যদি করোনারি আর্টারি থাকে, তাহলে এস ইনহিবিটর, বিটা ব্লকার দুইটাই আমরা ইউজ করি, একটা বা দুইটা ইউজ করি। করোনারি আর্টারিজ একই কথা, এস ইনহিবিটর দিতে পারি, বিটা ব্লকার দিতে পারি। যেহেতু অ্যানজাইনা থাকে, যেন ইয়া দেওয়া যেতে পারে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হইতে পারে। ডায়াবেটিসের ক্ষেত্রে এস ইনহিবিটর, এস ইনহিবিটর, এস ইনহিবিটর, এরপর যে যোগ করতে হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা অন্যান্য যোগ করেন। সিকেডি এস ইনহিবিটর, এস ইনহিবিটর, তারপরে যোগ করলে কি করতে হবে? এক কথা যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তারপর বিটা ব্লকার, এগুলো অনেক কিছুই দেওয়া যায়। তারপর রিকারেন্ট স্ট্রোক প্রিভেনশনের জন্য তো স্ট্রোকের রোগীর 1 নম্বর চয়েস হবে এসি। দেখেন সব কোথায় এসি ইনহিবিটর, এসি ইনহিবিটর নাই কোথায়? প্রেগনেন্সিতে নাই। প্রেগনেন্সিতে দেখেন ল্যাবেটলর দিই আমরা, এখন ল্যাবেটা যেটা ল্যাবেটলর ইউজ করি, নিফিডিফিন, মিথাইল দোপা। তাহলে এই তিনটা হচ্ছে দিজ আর দ্য কম্পেলিং ইন্ডিকেশন। এখন আসেন, আমরা হয়তো আজকের পর্বে হয়তো এখানে দিয়ে শেষ করে দিব। হ্যাঁ, কারণ এখন আমরা আরো তারপর আমরা স্পেসিফিক ডিজিজ ওয়াইজ কি কি আলোচনা করব। এটা হচ্ছে একটা পেশেন্ট, যেটা এটা আমরা হচ্ছে আহা গাইডলাইন ফলো করতেছি, তা মনে রাখতে হবে যে আহা গাইডলাইনে আমরা চলে যাচ্ছি। যে একটা পেশেন্ট আপনার কাছে যে আহা না জেএনসি, সরি জেএনসি হচ্ছে হাইপারটেনশন গাইডলাইন। হ্যাঁ, এটা বলা হয়েছে যে কারো যদি 18 বছর উপরে থাকে এবং পেশেন্ট লাইফস্টাইল মডিফিকেশন, আমি আগেই বলে দিচ্ছি, হ্যাঁ, সেট গোল আপ করতে হবে। এবং ইনিশিয়ালি মানে আপনি বিপিটা কিভাবে করবেন সেটা প্রথমে আমরা জানেন যে প্রথমে দুইটা ভাগে ভাগ করছে, জেনারেল পেশেন্টকে ডায়াবেটিস অথবা সিকেডি। আপনি যখন হাইপারটেনশন, যখন আপনি কোন রোগীকে দিবেন, ড্রাগ সিলেক্ট করবেন, দুইটা ভাগে ভাগ করবেন, তোমার কি ডায়াবেটিস আছে কিনা, হ্যাঁ, আপনি তারপরে টিকা কার্ড আছে, টিকা সনদ আছে কি নাই, এরকমের মতো ভাগ করবেন যে এই তোমার কি ডায়াবেটিস আছে, দুইটা ডোজ দেওয়া আছে কিনা। সেই দুইটা ডোজের একটা ডোজ হচ্ছে মানে ডায়াবেটিস বোঝানোর জন্য সিকেডি। যদি ডায়াবেটিস সিকেডি থাকে, তাদেরকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিবেন এক সাইডে, লেফট সাইডে, আর রাইট সাইডে চলে যাবে হচ্ছে জেনারেল পিপল, যাদের কোনো ডায়াবেটিস নাই, হ্যাঁ, সিকেডি নাই। রুগীরা যদি বলেন যে আপনাদের টিবি, আপনার পরিবারে কারো টিবি আছে, আপনারা তো পাবলিক বলে যে না আমাদের বংশে কোনো টিবি নাই, মানে এটা টিবি থাকাটা হচ্ছে এটা মানে লজ্জার কথা, এরকম আর কি। না, আমাদের এইসব রোগ টোগ নাই, আমাদের করোনা হয় না, ঠিক আছে, যে এরকম যাক। তাহলে পেশেন্টকে আমরা যখন 18 বছরের রুগী, কারণ আমরা যদি বাচ্চাদের চিকিৎসা দিব না, আমরা অ্যাডাল্টদের চিকিৎসা এখানে বলতেছে যে NC8। তো ওরা যেদের কথা অনুসারে যে আমরা প্রথমে যখন রুগীকে হাইপারটেনশন হিসেবে আমি ডায়াগনোস করে ফেলছি হাইপারটেনশন, তাকে লাইফস্টাইল মডিফিকেশন দিচ্ছি, এখন আমি ড্রাগটাকে চয়েস করব। সেই ড্রাগ চয়েস করার উপর আমি এই রুগী সারা পৃথিবীর যত হাইপারটেনসিভ
পেশেন্ট আছে তাদেরকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে হলো ডায়াবেটিক্স আর সিকেডি কে একসাথে নিয়ে দিলাম, অর্থাৎ সিডি একসাথে চলে গেল, ঠিক আছে। আর বাকি জেনারেল পপুলেশন, আম জনতা, ম্যাঙ্গো পিপুল এক পাশে নিয়ে নিলাম। সরি, ওদিকে আসছি কেন? আচ্ছা, এই ম্যাঙ্গো পিপুলকে আবার দুইটা ভাগে ভাগ করলাম। একটা হলো কারো এজ হচ্ছে 60-এর বেশি, কারো এজ হচ্ছে 60-এর কম। তো এখানে কিন্তু এই যে গাইডলাইন গুলো, এগুলো আহার সাথে জিএনসির একটু সমস্যা আছে। বলেন না যে একই হাতে 5টা আঙ্গুল যেরকম সমান হয় না, এরকম এরা গাইডলাইন তারাও সবাই সবার সাথে, যদিও এরা জ্ঞানী লোক, অনেক জ্ঞানী লোকরা মিলে এক একটা গাইডলাইন তৈরি করে, এক একটা সোসাইটির মাথা। তারপরে কেন জানে আল্লাহর কি কুদরত, তারা সবাই কেন জানে এক হতে পারে না, এদের মধ্যে একটু মনোমালিন্য, মতবিরোধ হয়। যাই হোক, আমাদের অত দরকার নাই, জ্ঞানী লোকেরা যা বলছে, বলে একটা কথা আছে, মহাজ্ঞানী মহাজন করেছেন যে পথে গমন, আমরা সেই পথে যাব। তারা যে ঝগড়া করে ওই ঝগড়াটা আমরা দেখবো না, আমরা একটা যে কোনো একটা পন্থা অবলম্বন করবো। যাই হোক, দেখবেন ওদের মানে টার্গেট নিয়ে, ক্লাসিফিকেশনে একটু সমস্যা আছে, এরকম টার্গেট নিয়ে এদের মধ্যে সমস্যা আছে। যাই হোক, আমাদের অত দরকার নাই এগুলো। আবার ধরেন এডিএ মানে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন একদিকে যাবে, কিডনি অ্যাসোসিয়েশন একসাথে যাবে, হার্ট অ্যাসোসিয়েশন একসাথে যাবে। তো আমরা যে ইন জেনারেল মনে রাখবো, আমাদের অত ঝগড়ার মধ্যে যাওয়ার দরকার নেই, আমরা সবার সাথে আছি। যখন যে দল ক্ষমতায় আমরা তাদেরকে সালাম দেই, হচ্ছে আমাদের নীতি। যাই হোক, এজ মোর দেন যদি 60% হয়, সরি 60 বছরের বেশি যদি হয় এজ, তাহলে হচ্ছে তার গোলটা কত হবে? 150, এবং তার বিপি হচ্ছে 190। একটু ফ্লেক্সিবল, মানে যারা এটা কথা হচ্ছে যাদের ব্লাড প্রেশার, যাদের বয়সটা একটু বেশি থাকে, তাদের একটু আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা এমনি একটু বেশি থাকে, যে অ্যাথারস্ক্লেরোসিস হয়, বা এটা কি বলে, ওয়ারটা থিকেন হয়, হ্যাঁ, ভেসেল ওয়ারটা থিকেন হয়। তো এই জন্য তার নর্মাল ব্লাড প্রেশার লেভেলটা একটু সিস্টোলিক ব্লাড প্রেশার 10 বেড়ে যায়। এই জন্য 60 ইয়ার্স এর বেশি হইলে আমরা, তার টার্গেট আমাদের গোল থাকবে 50-এর নিচে সিস্টোলিক, 150-এর নিচে সিস্টোলিক, এবং 90-এর নিচে রাখবে ডায়াস্টোলিক। আর এজ যদি 60 ইয়ার্স এর কম হয়, তাহলে আমাদের গোলটা সেট করতে হবে সিস্টোলিক প্লাস উইল বি লেস দেন 140 মিলিমিটার অফ মার্কারি, এন্ড ডায়াস্টোলিক ইন বোথ কেস লেস দেন 90। দিস ইজ আওয়ার টার্গেট। আর যদি ডায়াবেটিস এর পেশেন্ট হয়, হ্যাঁ, ডায়াবেটিস এর পেশেন্ট, শুধু ডায়াবেটিস আছে কিন্তু কোনো কেয়ার, আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। অল ডায়াবেটিক পেশেন্ট কিন্তু কোনো সিকেডি নাই, তারা একটা গ্রুপে চলে গেছে। আর যাদের সিকেডি হয়েছে হলো হলো মানে ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, সিকেডি হচ্ছে হলো মানে বলে না যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ, কিডনি, তার যখন তাদেরকে একসাথে ফালাই দিয়েছে, কিডনির লগে ডায়াবেটিস থাকুক বা না থাকুক, যদি সিকেডি হয় তারা আরো দুইটা ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখেন, যাদের ডায়াবেটিস আছে তাই সবার ক্ষেত্রে আসলে এক কথা মনে রাখলে 140/90, লেস দেন 140/90 রাখতে হবে। আর সিকেডি হলেও লেস দেন 140/90 রাখতে হবে। কথা বুঝতে পারছেন? এটা সবারই গোল একই। আবার এই যে এখন ওই যে দুই গ্রুপটা সবুজ দিকে যান, তাহলে দেখেন এদের সবার, দেখেন সিকেডি, তার শুধু শুধু মানে যাদের ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিস নাই, সিকেডি নাই, হ্যাঁ, কিন্তু বয়স 60 কম, হুম, এরা তিনটাকে একটা গ্রুপে আমরা নিয়ে আসছি। এদের মধ্যে এখন আবার আবার জাতিগত সমস্যা লেগে গেছে, ব্ল্যাক এবং নন ব্ল্যাক। তো এগুলো আমাদের দরকার নাই, আমরা তো সব একই, ব্ল্যাক বা নন ব্ল্যাক, আমরা ব্ল্যাক না। তো মনে হচ্ছে যে ব্ল্যাকে কিন্তু এস ইনহিবিটর কাজ করে না, ঠিক আছে, এআরবি কাজ করে না। তো নন ব্ল্যাক যদি থাকে, মানে তাদের ক্ষেত্রে বলতেছি ইনিশিয়েশন থেরাপি, আমি থেরাপি যে চয়েস করব, এখানে চয়েস অফ ড্রাগ, আইদার আপনি এস ইনহিবিটর নিয়ে, বললাম না যে আপনি বিং এ ডাক্তার, আপনি স্বাধীন আছেন যে কোনো, তা আপনি এখান থেকে কোনটা দিয়ে শুরু করতে পারেন, এস ইনহিবিটর, থাইজার ডায়ারেটিক, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা একাও নিতে পারেন, কম্বিনেশন নিতে পারেন। তাহলে দেখেন আমরা তিনটা, যদি 60 বছর আম জনতা, সেটা 60 বছর উপরে হোক, মানে যাদের ডায়াবেটিস নাই অথবা কিডনি নাই তারা, এবং যাদের ডায়াবেটিস আছে কিন্তু কিডনি ভালো আছে, এরা সবাই হচ্ছে কি, আপনি যদি নন ব্ল্যাক হন, ব্ল্যাকটাকে আমার ধরার দরকার নেই, আমরা নন ব্ল্যাকই বলবো, কারণ ব্ল্যাক তো আফ্রিকান। তাহলে আমরা, তারা কি করব, থাইজার ডায়াবেটিক্স, এস ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এখান থেকে যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন, এটা কোনো আপনার জন্য সমস্যা নাই, ঠিক আছে। আর ব্ল্যাক হইলে এস ইনহিবিটরটা দেওয়া যাবে না, এই। আর যদি আপনার ডায়াবেটিস মানে সিকেডি আছে, হ্যাঁ, সিকেডি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সিকেডি থাকলে তার ডায়াবেটিস আছে কিনা এটা দেখার দরকার নাই, ঠিক আছে, তার ডায়াবেটিস থাকুক বা না থাকুক, যার সিকেডি আছে গোল ঠিকই আছে 140/90, কিন্তু তাদের কি ইনিশিয়েশন করার সময় এটা ম্যান্ডেটরি, এটা সিলমের এস ইনহিবিটর অথবা এআরবি, এটা একা দিতে পারবেন অথবা অন্য একটা ড্রাগের সাথে দিতে পারবেন। কিন্তু তাহলে দেখেন, শুধুমাত্র সিকেডির পেশেন্টদেরকে এস ইনহিবিটর দিতেই হবে, শুরুই করতে হবে কি কে দিয়ে,
এস ইনহিবিটর। এখন তার সাথে আরেকটা যোগ করতেও পারেন, নাও করতে পারেন ইনিশিয়ালি। প্রথমে তাহলে দেখেন সবার ক্ষেত্রে যে কোনো একটা চয়েস করা যাবে, কিন্তু কারো যদি সিকেডি থাকে তাদের ক্ষেত্রে শুরুটা করতে হবে এস ইনহিবিটর অথবা এআরবি। এখন দরকার লাগলে আরেকটা ড্রাগ আপনি একবারে শুরু করে দিতে পারেন। এটা আগের তার কন্টিনিউশন। এখন দেখেন যদি এর মধ্যে যদি এই সমস্ত ক্ষেত্রে সবার ক্ষেত্রে যদি টার্গেট আমাদের গোল অ্যাচিভ হয় যে ব্লাড প্রেশার 140/90 নিচে আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে তার যদি ভালো থাকে তাহলে তো ভালো, সবাই শান্তিতে আছে, আমরাও শান্তিতে আছি। যদি তার গোল অ্যাচিভ না হয় তখন আমরা কি করতে হবে? রিইনফোর্সমেন্ট অফ দা লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইলটা ঠিক মতো করতেছে কিনা, বলতেছে এক কথা, কথার সাথে কাজের মিল আছে কিনা এটা দেখতে হবে। অ্যাডহারেন্স, দেখা যাচ্ছে রুগী বলে হ্যাঁ ওষুধ খাই, পরে বলে হ্যাঁ আপনি ওষুধ খাই তো আমি ওষুধ খাই। আরেকটু কোয়ারি নিলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে কি হইলো? কারণ বাংলাদেশের রুগীরা এরকম, এদেরকে রিমান্ডে নিলে আসলে বের হয়ে যায় অনেক কথা। রুগী এক কথা বলে, যখন রিপোর্ট আসার পরে জিজ্ঞেস করা হয় তখন বলে হ হ আমার তো এই সমস্যা, আমার তো টিবি হয়েছিল। আপনি রুগীকে জিজ্ঞাসা করছেন টিবি টিবি হয়েছে কিনা, রুগী না আমাদের বংশে নাই। এক্সরে এসে দেখে দেখলেন যে একটা ক্যালসিফিকেশন আছে বা ফাঙ্গাস, আপনার কি আগে কখনো টিবি ছিল? আপনার তো এক্সরের মধ্যে সমস্যা। কয় না, 20 বছর আগে আমি একবার টিবি হয়েছিল তো ওষুধ খাইছিলাম, সেটা কবে ভালো হয়ে গেছে? তাহলে এই যে রিএনফোর্সমেন্ট করতে হবে, লাইফ স্টাইল অ্যাডারেন্স দেখতে হবে যে রুগী যে প্রেশার ওষুধ খায় এটা কি প্রেশার বাড়লে খায় না নিয়মিত ভাই। অনেক রুগী আছে কয় না স্যার আমি বুঝতে পারি প্রেশার আমার বাড়ে যখন মাথা এরকম করে তখন আমি ওষুধটা খাই। তাহলে টাইট্রেট টু ম্যাক্সিমাম ডোজ এন্ড কনসিডার অ্যানাদার মেড। তাহলে আমরা 1 নম্বর করতে পারি কি, সে ডোজটা আছে সে তো অল্প ডোজ, আমি যে আমরা আপনাকে দেখাচ্ছিলাম ইনিশিয়াল ডোজ, ম্যাক্সিমাম ডোজ, তাহলে আমরা ইচ্ছা করলে টাইট্রেট করতে পারি। যে ধরেন এনজিলক আছে 50, হ্যাঁ আমি একটু উদাহরণ দিয়ে বলে, তো এনজিলক 50 হলে এটা 100 বাড়াই দিতে পারি। অথবা আরেকটা ড্রাগ যোগ করতে পারি, আমি এনজিলকে যেহেতু কমতেছে না 50 থেকে 100 না গিয়ে আমার কাছে মনে হলো যে আমি এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন যোগ করে দিলাম, এরকম হইতে পারে। তাহলে একটা যে ড্রাগটা প্রথমে নিচ্ছেন সেটা দিয়ে করতে পারেন, অথবা আর অন্য একটা ড্রাগ আইনা যোগ করতে পারেন, মানে ওটা ডোজ বাড়াইয়া ম্যাক্সিমামে যেতে পারেন, অথবা অন্যান্যতে। এখন যদি এর পরেও দেখা গেল যে প্রেশার গোল অ্যাচিভ হয়ে গেছে তাহলে ভালো, সেও শান্তিতে আছে আমরাও শান্তিতে আছি, ভাগ বাটোয়ারা করে সবাই খাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন দেখা গেল যে না তাতেও কন্ট্রোল হচ্ছে না, তখন আগের মতো একই কথা রিইনফোর্সমেন্ট করতে হবে, দেখতে হবে যে এবার লাইফ স্টাইল বা ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা। তখন আমরা আরেকটা 3 নম্বর একটা দুইটা ড্রাগ হইলো, হ্যাঁ তখন আমরা কি করব? তখন আমরা তৃতীয় একটা ড্রাগ যোগ করব, হ্যাঁ যেটা এখন এর মধ্যে দেই না। যদি দুইটা ড্রাগ দেওয়া থাকে তাহলে কি করতে হবে? তৃতীয় একটা ড্রাগ সিলেক্ট করতে হবে। আর যদি একটা যদি ম্যাক্সিমাম ড্রাগ ডোজে দেই তাহলে আরেকটা দ্বিতীয় ড্রাগ আপনাকে অ্যাড করতে হবে। এরপরে যদি কন্ট্রোল হয়ে যায় ভালো, আর যদি কন্ট্রোল না হয় তাহলে কি করতে হবে? তাহলে ওই যে একই কথা যে আপনার দেখতে হবে যে আপনি ডোজ শুরু করছেন, টাইট্রেট ম্যাক্সিমাম ডোজ করতে হবে, অথবা আপনি আরেকটা ড্রাগ শুরু করবেন, অথবা তখন আপনি বলবেন ভাই এই রুগী নিয়ে আমার কাজ নাই, আমি আরেকজন বড় স্যারের কাছে রেফার করে দিই, ঠিক আছে? তাহলে এইটাই হলো। তাহলে প্রথমে যদি আমরা যদি একটা গ্ল্যান্স দেখি, তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে? প্রথমে যদি আমাদের এই রুগীটা যদি আমাদের কাছে আসে, হ্যাঁ রুগীটা যদি আমাদের কাছে আসে, যদি দেখি সে সে যদি ব্ল্যাক থাকে, হ্যাঁ প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কি এই পেশেন্টটা কি ম্যাঙ্গো পিপুল, অর্থাৎ তার ডায়াবেটিস আছে কিংবা সিকেডি আছে। যদি ডায়াবেটিস সিকেডি আছে তাহলে এসে তাকে বাম দিকে বসাই দিব, আর যে ডায়াবেটিস সিকেডি না থাকে ডান দিকে বসবো। এখানে এজ যদি 60-এর উপরে থাকে তার টার্গেট গোলটা 150, সবারই 90 মনে রাখতে হবে। আর যদি এছাড়া এজ যাদের 60 নিচে তার ডায়াবেটিস থাকুক সিকেডি আসে, টার্গেট মোটামুটি সবার 140/90। এর মধ্যে আমরা কি দেখব? যে যারা সিকেডি আসে তাদেরকে এক পাশে ফালাই দিলাম, আর বাকি যে 3টে আছে এদের ক্ষেত্রে ড্রাগ চয়েসের ক্ষেত্রে আমরা দেখি ব্ল্যাক বা নন ব্ল্যাক। ব্ল্যাক তো আফ্রিকান, এদেরকে চিন্তা। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব? থাইজার ডায়ারেটিক এস ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকের, যেটা আপনার পছন্দ, এখানে আপনার স্বাধীন আছেন, ইচ্ছা করলে সিঙ্গেল ড্রাগ অথবা দুইটা কম্বিনেশন একসাথে আপনি দিতে পারবেন, ঠিক আছে? এই আর যাদের সিকিউরিটি থাকবে তাদের প্রথমে আপনাকে কি দিতে হবে? এসি ইনহিবিটর দ্বারা শুরু করতে হবে। এটা হচ্ছে হলো অনেকটা হচ্ছে যে এটা আপনাকে এর বাইরে যাওয়া যাবে না। এরপর যদি ধরেন আপনার ডোজ কন্ট্রোল হচ্ছে, ডোজ যদি কন্ট্রোল হয় তাহলে তো ভালো। ডোজ কন্ট্রোল না হলে আপনার দুইটা অপশন, যে এটা তো সব ক্ষেত্রে একই কথা, যে লাইফস্টাইল মডিফিকেশন ঠিক আছে কিনা, অ্যাডারেন্স ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা। তাহলে আপনি ইচ্ছা করলে সেকেন্ড একটা ড্রাগ শুরু করতে পারেন, অথবা প্রথম যে ড্রাগটা শুরু করছিলেন তার ম্যাক্সিমাম ডোজে আপনি চলে যেতে পারেন। তাতেও যদি কন্ট্রোল হয় ভালো, কন্ট্রোল না হলে কি করতে পারেন? যদি আপনি ম্যাক্সিমাম ডোজে যদি একটা ড্রাগ দিয়ে থাকেন তাহলে সেকেন্ড ড্রাগ আরেকটা শুরু করতে পারেন।
আর ওখানে যদি সেকেন্ড ড্রাগ শুরু করে থাকেন তাহলে এই ড্রাগ গুলো আপনি ম্যাক্সিমাম ডোজে চলে যাবেন, তাতে কন্ট্রোল হলে ভালো কথা। যদি তারপরেও কন্ট্রোল না হয় তাহলে যে তৃতীয় আরেকটা ড্রাগ হইতে হয়। যখনই মনে করবেন যে দুইটার বেশি তিনটা ড্রাগ লাগবে, তো সেক্ষেত্রে একটা ডায়োটিক্স কে প্রিফার করা উচিত। এই হচ্ছে আমাদের এই। এরপরও যদি কন্ট্রোল না হয়, যেটা বললাম যে দুইটা ড্রাগ ম্যাক্সিমাম ডোজে, সাথে একটা ডায়োটিক্স আছে, এটা সে সে ঠিক মতো খাচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশন মেনে চলছে, এরপর যখন কন্ট্রোল না হয় তখন সেটাকে নাম হয় রেজিস্ট্যান্স হাইপারটেনশন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি নায়ক জসিম হন তাহলে তো অনেক চাপ নিতে পারবেন, আর যদি নায়ক জসিম না হন এটা আপনি রেফার করে দিবেন অন্য কারো কাছে, স্পেশালিস্ট যারা আছে তাদেরকে রেফার করে দেন, বাবা এত চাপ নেওয়ার কি দরকার। এখন এটাই হয়তো আমাদের স্লাইড, লাস্ট স্লাইড, কারণ আমার সময়ও চলে যাচ্ছে। এক নম্বর হচ্ছে তাহলে আমরা কি করব, স্ট্র্যাটেজি আমরা কিভাবে করি। এক নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা ইচ্ছা করলে যখন আমরা একটা পেশেন্টকে যখন হাইপারটেনশন দিব, তখন আমরা একটা বিভিন্ন ধরনের প্রক্রিয়া মানে অবলম্বন করতে পারি। একটা হলো আমি একটা ড্রাগ চয়েস করব, এক একজনের এক নীতি, এক কথার মানুষ, সে এক ড্রাগ চয়েস করবে, এটা টাইট্রেট করতে থাকবে, এটা ম্যাক্সিমাম ডোজে গেলে পরে আরেকটা ড্রাগ নেবে। এটা হচ্ছে এক এক তিন ধরনের লোক তিন রকম থাকে, যে না আমি এনজি লোক নিছি, কন্ট্রোল হচ্ছে না, আচ্ছা এনজি লোক 50 দিলাম, 100 করে দিলাম, আচ্ছা এটা এটা এখনো কন্ট্রোল হচ্ছে না, তখন আরেকটা সেকেন্ড ড্রাগ যোগ করবে। এটা এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ হচ্ছে একটু মানে এরা একটু মানে লেস ডিপেন্ডেবল, একটু উড়ুধরা টাইপের লোক, আরে না এই কাজ, সে একটা ড্রাগ স্টার্ট করলো, তখন দেখলো যে আরে বাবা কন্ট্রোল তো হচ্ছে না, তখন সে বলে আরে না এটা বেশি বাড়ে লাভকে বেশি কাজ করে না, আরেকজন নেই, আরেকটা কাজের লোক নেই, তখন সেকেন্ড একটা ড্রাগ শুরু করে। তো স্ট্র্যাটেজি যে বি হচ্ছে যে আপনি একটা ড্রাগ শুরু করবেন, এটা যদি কাজ না করে ওইটার ম্যাক্সিমাম ডোজে না গিয়া কি করছেন, আরেকটা ড্রাগ শুরু করে দিচ্ছেন, ওইটার সাথে আরেকটা আপনি অ্যাড করে দিচ্ছেন, বলে ভাই যে তুমি কাজ করো নাই 5 পয়সা, তোমার 10 পয়সা দিয়ে লাভ নাই, বরং আমি আরেকটা কাজ দেখি, দুজন মিলে কাজ করো। এলো স্ট্র্যাটেজি বি। সি কি, সি হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। সে প্রথমেই শুরু করছে কি, প্রথমেই বলছে ভাই আমি জানি না, এত রিস্ক নিতে পারবো না, প্রথম থেকে আমি দুইটা ডাক দিয়ে নিবো, আমি চাই যে আমার রুগীরা আমার যাতে সুনাম সব জায়গায় ছড়ায় যাক, যে আমি ভালো ওষুধ দিলেই রুগী কন্ট্রোলে যায়। তাহলে দুইটা একসাথে আপনি সেম টাইমে শুরু করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কেউ একটা শুরু করতে পারে, সেটা ম্যাক্সিমাম ডোজে যায়, দ্বিতীয়টা শুরু করতে পারে এতে। আর বি হলো যে একটা দিয়ে শুরু করতে পারে, সেটা যদি কাজ না করে তাহলে ওইটা ম্যাক্সিমাম ডোজে না গিয়ে সে আরেকটা শুরু করে দিতে পারে, অন্য একটা ড্রাগ। আরেকজন আছে প্রথম থেকে সে একটু অ্যাগ্রেসিভ, প্রথমে দুইটা ড্রাগ একসাথে শুরু করতে পারেন আপনি। তাহলে দেখেন আপনি সিঙ্গেলও দিতে পারেন, কম্বিনেশনও দিতে পারেন। তবে কম্বিনেশন সাধারণত কখন দিতে বলা হয়, কম্বিনেশন দিতে বলা হয় যখন আপনি দেখবেন যে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশারটা যেটা আপনি রুগীর কাছে সাধারণত তার যদি ইয়া থাকে যে যে আছে যে ডায়াস্টোলিক 200 সরি সিস্টোলিক 20 বেশি থাকে, ডায়াস্টোলিক 10 বেশি থাকে। অর্থাৎ যদি আপনার ব্লাড প্রেশার তো 160 উপরে থাকে সিস্টোলিক, এবং ডায়াস্টোলিক যদি 100 উপরে থাকে, সেক্ষেত্রে আপনি প্রথম থেকে দুইটা দিতে পারেন। হ্যাঁ, তাহলে দেখছেন, তাহলে আপনি একটা হাইপারটেনশন সিলেক্ট করতে গিয়ে এই 3 স্ট্র্যাটেজি যে কোনোটাই আপনি ফলো করতে পারেন। তো মোটামুটি হয়তো এই পর্যন্তই আজকের। তারপরে তো এই চলে গেল, এরপরে আর পরবর্তী আরেকটা ক্লাস আছে, সেখানে আমরা রেজিস্ট্যান্স হাইপারটেনশন পড়বো, হাইপারটেনশন আর্জেন্সি পড়বো, ইমার্জেন্সি পড়বো, এবং স্পেসিফিক ডিজিজ সিকেডির কি হাইপারটেনশন দিব, স্ট্রোকের রোগী আমরা কিভাবে ম্যানেজ করব, আইএসডি রোগী কিভাবে ম্যানেজ করব, প্রেগনেন্সি হাইপারটেনশন কিভাবে ম্যানেজ করব, রেজিস্ট্যান্স হাইপারটেনশন ম্যানেজমেন্ট কিভাবে করব। তাইলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি আপাতত। আপনাদের জন্য কোয়ারি থাকলে করবেন, আমি লাইভটা বন্ধ করে দিতেছি, লাইভ এবং রেকর্ডিং দুইটাই আমি বন্ধ করে দেই।